সেগুলা। সো তোমাদের হচ্ছে ল্যাবটাকে ইজি করবে এটা আর কি। আর ক্রমান্বয়ে সব ভিডিও চলে আসবে। সো হোপফুলি আমরা হচ্ছে একবারে ল্যাবে যে ভিডিও নাও দিতে পারি, বাট টিঙ্কারক্যাডে যে ওয়েবসাইটের কথা বলছি তোমাদের, ওইখান থেকে তোমরা ইজিলি হচ্ছে সবকিছু সিমুলেট করতে পারো, বাট ওইখান থেকে নলেজ নিয়ে রাখতে পারো আর কি। এই তো। আর হচ্ছে সবাই প্রবলেম সলভিং এর সাথে একটু লেগে থাকো। নেক্সট সেমিস্টারে আবার ইউটিএ আছে, এরকম যেন না হয় যে হচ্ছে লাস্ট সেমিস্টারে টেক অফ দিছি, ইউটিএ রাখ দিয়ে হচ্ছে প্রবলেম সলভ করলে হবে, এরকম না বিষয়টা। ওটা হচ্ছে প্র্যাকটিসের জিনিস, কন্টিনিউটি একটা ম্যাটার করে এই ক্ষেত্রেও। তো চেষ্টা করবো যে হচ্ছে মিনিমাম একটা উইকলি একটা করে কন্টেস্টের মধ্যে থাকার জন্য। সেই ক্ষেত্রে তোমরা এসিএম এ জয়েন করতে পারো। এসিএম এ জয়েন করা না, তুমি হচ্ছে চাইলে এসিএম এ জয়েন না করে হচ্ছে যাদের কন্টেস্ট দিতে পারো, উইকলি কন্টেস্ট হয়। সো উইকলি কন্টেস্ট গুলো এসিএম এর ওইগুলোতে অ্যাটেন্ড করতে পারো। এছাড়া বিভিন্ন ধরনের তোমরা জানো হচ্ছে প্ল্যাটফর্ম যেগুলো আছে, কোডফোর্স, কোডশেফ, হ্যাকার র্যাঙ্ক, এগুলোতে উইকলি কন্টেস্ট গুলোতে তোমরা পারফর্ম করতে পারো। ঠিক আছে, এগুলো একটু মেনটেন করো। আর যারা হচ্ছে বাহিরে যাওয়ার প্ল্যান করতেছো, মানে মোস্ট অফ দ্য স্টুডেন্টস এর একটা ইয়ে থাকে যে প্ল্যান কি, যে ভাই হচ্ছে বাইরে যাব, হায়ার স্টাডিজ এর জন্য বাইরে যাবো, মাস্টার্স হোক বা পিএইচডি হোক। তো তাদের জন্য হচ্ছে এই মেসেজটা যে তোমার হচ্ছে বাংলাদেশের মতো সবকিছু না যে জাস্ট তোমার সিজিপিএ বা তোমার স্কিল বা মানে ম্যাটার করে, এগুলো ম্যাটার করে, বাট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিও ম্যাটার করে। ঠিক আছে, সো বাইরে যাওয়ার জন্য তুমি যে সিভি বানাবা, সেই সিভিটা কিন্তু ব্যালেন্সড একটা সিভি হইতে হবে। ব্যালেন্সড সিভি কিভাবে, শুধুমাত্র এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি দিয়ে ভরা এরকম কোনো সিভিও না, আবার একবারে ফাঁকা যে এক্সট্রা কারিকুলার কোনো অ্যাক্টিভিটিও নাই, বাট হচ্ছে প্রচুর একাডেমিক হচ্ছে যে এক্সিলেন্স দিয়ে ভরা, মানে হচ্ছে সিজিপিএ টিজিপিএ রিসার্চ, এটা হচ্ছে অতটা ভালো আই থিঙ্ক হচ্ছে ইয়ে করে না। ঠিক আছে, সো একটা ব্যালেন্সড যেন আমরা হচ্ছে সিভি রেডি করতে পারো, এদিকেও খেয়াল রাখতে হবে। আর ক্লাবিং অ্যাক্টিভিটিজ এর সাথে হচ্ছে কানেক্ট হওয়ার ট্রাই করো। বিভিন্ন ক্লাব আছে ড্যাফোডিলে, মোটামুটি ডিপার্টমেন্টের থেকে বেশি মনে হয় ক্লাব আছে। সো এই ক্ষেত্রে তোমরা বিভিন্ন ক্লাবে জয়েন করতে পারো, যেটা তোমাদের হচ্ছে এক্সপিরিয়েন্সটাকে আরো ভালো করবে। ওকে, সো রাতুল শুরু করবো কয়টায় বলো? আর কি আসার সম্ভাবনা আছে? না ভাইয়া, শুরু করে দেন। ওকে, সো আমরা হচ্ছে যেরকম বলছিলাম যে আজকে আর কি আম, আমরা হচ্ছে সি এর যে হচ্ছে ইয়েটা ছিল, মানে অনেকের সি এর ল্যাকিংস থাকে, জাস্ট আমরা সি এর ল্যাকিংস গুলো হচ্ছে এখানে কভার করার চেষ্টা করব। অ্যারেস, পয়েন্টার, দেন ফাংশন, আর হচ্ছে স্ট্রাকচার। সো এইগুলো কভার করার পরে দেন হচ্ছে আগামী কালকের ক্লাসে আমরা হচ্ছে লিঙ্ক লিস্টের বেশ কয়েকটা অপারেশনস দেখবো, যে একটা লিঙ্ক লিস্ট কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ইনসার্শন করতে হয়, ডিলিশন করতে হয়, এ টু জেড মোটামুটি একটা ওভারঅল আইডিয়া নেওয়ার চেষ্টা করবো। সো ফার্স্ট অফ অল অ্যারে নিয়ে গতকালকে আমরা হচ্ছে কথা বলছিলাম। সো যেহেতু আমি হচ্ছে একবার বিগিনার ফ্রেন্ডলি হচ্ছে এখানে ইয়ে করতে যাচ্ছি, ডেলিভারিটা দিতে যাচ্ছি, সো আমরা হচ্ছে ডেটা টাইপ থেকে শুরু করি। ঠিক আছে, একটা ভেরিয়েবল কিভাবে তৈরি হচ্ছে, ভেরিয়েবল কিভাবে মেমরি থেকে জায়গা নিচ্ছে, সবকিছু দিয়ে। ওকে, সো আমরা সবাই হচ্ছে ভেরিয়েবলের সাথে মোটামুটি পরিচিত, তাই না? যে আমাদের ভেরিয়েবল গুলা কি, ভেরিয়েবল হচ্ছে কোনো কিছু হোল্ড করতেছে আমাদের, এরকম কিছু, তাই না? যে ওই যে গতকালকে তোমাদের যে এক্সাম্পলটা আমি দিয়েছিলাম, যে তুমি লেটস সে হচ্ছে একটা ব্যাংকে যাবা, ব্যাংকে কিছু রাখবা। ঠিক আছে, ব্যাংকে কিছু রাখবা। ব্যাংকে কিছু রাখার জন্য তুমি কি করো, সর্বপ্রথম হচ্ছে ব্যাংক ম্যানেজারের কাছে যাও, ব্যাংক ম্যানেজারকে বলো যে তুমি কি রাখবা। তুমি যদি হচ্ছে টাকা পয়সা রাখতে চাও, তখন হচ্ছে ব্যাংক ম্যানেজার তোমাকে একটা আলাদা লকার দিতে পারে। তোমার যদি ডকুমেন্টস রাখার প্রয়োজন হয়, ইন দিস কেস সে আলাদা লকার দিতে পারে। তোমার যদি হচ্ছে লেটস অন্যান্য কিছু রাখার প্রয়োজন হয়, সে তোমাকে আলাদা লকার দিবে। সো এখানে বিষয়টা কি হচ্ছে, তুমি ব্যাংক ম্যানেজারের কাছে যাচ্ছ এবং ব্যাংক ম্যানেজারকে তুমি বলতেছো তুমি তোমার প্রয়োজনীয়তা, ব্যাংক ম্যানেজার তোমার প্রয়োজনীয়তা অনুযায়ী তোমাকে হচ্ছে কি দিচ্ছে, জায়গা দিচ্ছে, তাই তো? সো এইটাই যদি হচ্ছে আমাদের কনসেপ্টটা হয়, তাহলে আমরা একটু খেয়াল করি যে আমরা মেমোরিকে কিভাবে বলতেছি। আমাদের কাছেও কিন্তু হচ্ছে রাখার মতো আমরা কি রাখবো, আমরা হচ্ছে মেমোরির কাছে, এখানে ব্যাংক মানে আমরা কাকে ধরতেছি, মেমোরিকে ধরতেছি, তাই না? ব্যাংক মানে আমরা মেমোরিকে ধরতেছি। এখন এই যে মেমোরি, মেমোরিতে তুমি যা ইচ্ছা তা রাখতে পারবা এরকম না, তোমাকে একটা প্রপার চ্যানেল মেনটেন করে হচ্ছে তোমাকে মেমোরির কাছ থেকে জায়গা চাইতে হবে, মেমোরি তোমাকে জায়গা দিবে, দেন তুমি ওই জায়গাতে তোমার এলিমেন্ট গুলাকে রাখতে পারবা। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমাদের ব্যাংক ম্যানেজার হিসেবে কাজ করে হচ্ছে ডেটা টাইপটা।
ঠিক আছে, বা আমাদের হচ্ছে মেমোরির সাথে এভাবে কন্ট্যাক্ট করতে পারে সে, যে লেটস সে তুমি একটা কিছু রাখতে চাচ্ছ, তুমি মেমোরিকে বলতে পারো যে আমার হচ্ছে একটা কিছু রাখা লাগবে, মেমোরি তোমাকে বলবে তোমার কি রাখতে হবে সেটা আমাকে জানাও। ঠিক আছে, তো তোমার রাখার মতো কি কি জিনিস আছে, তুমি কি কি রাখতে পারো, তুমি কোন ডিজিট রাখতে পারো 1 2 3 4 5, ঠিক আছে, অর্থাৎ পূর্ণ সংখ্যা রাখতে পারো, অথবা তুমি রাখতে পারো 10.5 বা 11.5, অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা তুমি রাখতে পারো। তুমি চাইলে হচ্ছে যে কোনো ক্যারেক্টার রাখতে পারো, তাই না? সো এগুলো হচ্ছে কি তুমি রাখতে পারো যেগুলো সেইগুলা। ব্যাংকে তোমরা কি কি রাখতে পারতা, টাকা পয়সা রাখতে পারতা, গহনা রাখতে পারতা, তাই না? সো এরকম ভাবে জিনিসটা চিন্তা করো। সো তুমি হচ্ছে প্রথমে বললা যে আমি এই জিনিসগুলোকে রাখতে চাচ্ছি, এখন তোমাকে মেমোরিকে জিজ্ঞেস করবে, ঠিক আছে তুমি রাখতে চাচ্ছ সমস্যা নেই, বাট সরি, বাট তুমি যেটা রাখতে চাচ্ছ সেটা ডেটা টাইপ আগে দাও। সো তখন তুমি কি করবে, এগুলার ডেটা টাইপটা আগে মেমোরিকে জানাই দিবা। লেটস সে তুমি একটা পূর্ণ সংখ্যা রাখতে চাও, সো দ্যাট তুমি এখানে লেখা হচ্ছে ইন্টিজার। ইন্টিজার লেখার মাধ্যমে তুমি মেমোরিকে বলো যে আমি একটা পূর্ণ সংখ্যা রাখতে চাচ্ছি, নাথিং এলস। ঠিক আছে, তুমি যদি একটা ভগ্নাংশ সংখ্যা রাখতে চাও তাহলে জাস্ট এখানে তুমি লেখো ফ্লোট। ফ্লোট লেখার মাধ্যমে তুমি মেমোরিকে বলো আমি একটা ভগ্নাংশ সংখ্যা রাখতেছি। বা তোমার যদি কোনো ক্যারেক্টার রাখার ইচ্ছা হয় তখন তুমি হচ্ছে জাস্ট কি লেখো ক্যার। ঠিক আছে, এটা লিখলে তো এটার মাধ্যমে তুমি মেমোরিকে একটা মেসেজ দাও যে এই এলিমেন্ট গুলো আমি রাখতে চাচ্ছি। মেমোরি তখন বলে ওকে ফাইন, আমি রাখতে পারবো, সমস্যা নেই। সো সেই অনুযায়ী সে আমাকে জায়গা দেয়। একটা ইন্টিজার রাখার জন্য মেমোরির একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আছে। লেটস সে আমার যে মেমোরি বা আমার যে মেশিন সেটা হচ্ছে আমি যদি বলি আমি ইন্টিজার রাখবো, ইন দিস কেস সে আমাকে 2 বাইট জায়গা দিবে, আমি তাকে আগে থেকে বলে রাখছি। আমি যদি বলি যে আমি ফ্লোট রাখবো, ফ্লোট কোনো সংখ্যা স্টোর করবো, সে আমাকে হচ্ছে 4 বাইটের একটা লকার দিবে বা 4 বাইটের একটা জায়গা দিবে। ঠিক আছে, আমি যদি তাকে বলি আমি একটা ক্যারেক্টার রাখবো, তখন মেমোরি আমাকে 1 বাইটের একটা কি দিবে, জায়গা দিবে। সো আমি কি রাখবো সেটার সাপেক্ষে মেমোরি আমাকে জায়গা দিচ্ছে, তাই না? সো এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। সো ভেরিয়েবলের কনসেপ্টটা একবারে ইজি, যে জাস্ট তুমি এখানে বলবা, মেমোরিকে বলবা, মেমোরি বলবে কি রাখবা, কি রাখতে চাচ্ছ, তুমি হচ্ছে জাস্ট সেটার ডেটা টাইপ বলে দিবা, এন্ড আফটার দ্যাট তোমাকে ওইটার একটা নাম দিতে হবে। লেটস সে একটা ভেরিয়েবল নেমিং, তোমরা সবাই জানো যে ভেরিয়েবল নেমিং কিভাবে করতে হয়। এখানে এবিসি হোয়াট এভার এখানে দিতে পারো, বাট নাম্বার দিয়ে শুরু করা যায় না, এগুলো হাবিজাবি তোমরা জানো। ঠিক আছে, ইন্টিজার এ, তারপরে ফ্লোট, নাম, জাস্ট যে জায়গাটা মেমোরি তোমাকে দিচ্ছে সেই জায়গার তুমি একটা নামকরণ করে দিচ্ছ, যে এই জায়গাটা মেমোরি তোমাকে দিল, তো এই জায়গায় একটা বিশাল বড় একটা অ্যাড্রেস থাকে, এত বড় অ্যাড্রেস তো তোমার মনে রাখা সম্ভব না, তাই না? এত বড় অ্যাড্রেসটা তোমার মনে রাখা সম্ভব না। সো এই পুরো অ্যাড্রেসটার বদলে তুমি কি করো, এটার একটা নেম দিয়ে দাও, যে পুরো অ্যাড্রেসটার বদলে তুমি এই জায়গাটাকে এ হিসেবে কল করো। ঠিক আছে, জাস্ট এইটাই, নাথিং এলস। সো এই হচ্ছে ভেরিয়েবলের কনসেপ্ট। ভেরিয়েবলের পরে আমরা আসি হচ্ছে অ্যারেতে। অ্যারে আমাদের যেটা করে, অ্যারে আমাদের আরেকটু সুবিধা করে দেয়। সুবিধাটা কি, আমার যদি একগুচ্ছ সেম টাইপের জিনিস আমাদের স্টোর করা লাগে, ঠিক আছে? হ্যাঁ অর্ক, কিছু বলবা? আচ্ছা ভাইয়া, ভেরিয়েবলটার জন্য তো মেমোরিতে একটা জায়গা অ্যালোকেট করা হয়, কিন্তু ভেরিয়েবলের নামটা যে আমরা স্টোর করতেছি সেটার জন্য কি আলাদা করে জায়গা অ্যালোকেট করা হয়? না, এটার জন্য কোনো আলাদা জায়গা লাগে না। তাহলে নামটা কোথায় থাকতেছে? মানে নামটাও তো কোনো একটা জায়গায় স্টোর করা লাগতেছে। নামটা হচ্ছে তুমি হচ্ছে জাস্ট এটা একটা মাস্কিং টাইপের তুমি চিন্তা করতে পারো। ঠিক আছে, সো এই ওইদিকে আমি হচ্ছে আপাতত না যাই, তুমি হচ্ছে পরবর্তীতে আমার সাথে এটা নিয়ে একটু কথা বললো, মানে ওকে ভাই। অনেকে আছে তো জিনিসটা ক্লাটার্ড হয়ে যেতে পারে। ওকে, ধন্যবাদ। সো জাস্ট এইভাবে একটু মনে রাখো যে এটা হচ্ছে এইভাবে কাজ করতেছে। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, যে আমাদের চ্যানেলে তোমার হচ্ছে আরেকটা ভিডিও তুমি এখানে দেখতে পারো, তোমার জন্য সাজেস্টেড থাকবে এটার জন্য, যে হচ্ছে এখানে হচ্ছে মেমোরিতে কিভাবে ভেরিয়েবল স্টোর হচ্ছে এটা এগেইনস্ট একটা ভিডিও বানানো আছে আমার, এটা একটু তুমি দেখতে পারো। ঠিক আছে, ইন্টারনাল আর্কিটেকচার অফ 8086 একটা মেমোরি আর্কিটেকচার এখানে পড়ানো আছে। একটা মিনিট, কোন ভিডিওটা যেন, এই যে এই ভিডিওটা তুমি একটু দেখতে পারো। ঠিক আছে, ইন্টারনাল আর্কিটেকচার অফ ইন্টেল 8086, এটাতে এটা এক্সপ্লেন করা আছে। ঠিক আছে, ওকে ভাই। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। ফাইন। সো আমরা ব্যাক করি যে আমাদের এই ক্ষেত্রে কি ছিল, আমাদের অ্যারের কনসেপ্টে যে আমি একগুচ্ছ নাম্বার এখন কি করতে চাচ্ছি, স্টোর করতে চাচ্ছি। এখন এই যে একগুচ্ছ নাম্বার যে আমি স্টোর করব, এখানে একগুচ্ছ নাম্বার স্টোর করার জন্য আমাকে একটু অন্যভাবে বলতে হয়। আগে আমি কি করতাম, জাস্ট একটা নাম্বার স্টোর করা লাগতো, আমি জাস্ট মেমোরিকে বলতাম, সে আমাকে ওইভাবে জায়গা দিয়ে দিত। সো একগুচ্ছ নাম্বারকে স্টোর করার জন্য আমাদের মোটামুটি সেম প্রসিডিউরে যাব, বাট হচ্ছে এবার আমাকে বলে দিতে হবে যে একগুচ্ছ নাম্বার বলতে আমি কতগুলো নাম্বার স্টোর করতে চাচ্ছি। আগে আমি কিভাবে বলতাম, আগে আমি বলতাম হচ্ছে ইন্টিজার নাম,
তাহলে আমাকে কি করতো, আমাকে হচ্ছে একটা ভেরিয়েবল দিয়ে দিত, সেই ভেরিয়েবলটার একটা নাম জায়গা থাকতো, ওই জায়গাতে যে আমি রেখে আসতাম। বাট রাইট নাও আমি বললাম যে এখন শুধুমাত্র আমি একটা ইন্টিজারকে স্টোর করতে চাচ্ছি না, আমি এখানে একগুচ্ছ ইন্টিজারকে স্টোর করতে চাচ্ছি। যেহেতু একগুচ্ছ ইন্টিজারকে স্টোর করতে চাচ্ছি, তখন এই ইন্ট নামের পরে এইখানে বলে দিতে হবে যে আমি কতগুলা ইন্টিজার নাম্বারকে মেমোরিতে স্টোর করতে চাচ্ছি। ঠিক আছে, তো আমি যদি এখানে হচ্ছে 10 লিখে দিই, তাহলে আমার বিষয়টা কেমন হলো, আমি বললাম যে মেমোরিকে যে আমি ইন্টিজার কিছু নাম্বারকে স্টোর করতে চাচ্ছি, এন্ড সেই নাম্বারগুলোর কতগুলা নাম্বার আমি কতগুলো ইন্টিজার নাম্বারকে স্টোর করতে চাচ্ছি, 10টা। তখন মেমোরি আমাকে কি করবে, 10টা এরকম পরপর জায়গায় দিয়ে দিবে। ঠিক আছে, কন্টিজিয়াসলি জায়গা দিয়ে দিবে, একটার পরে একটা, নট এইরকম যে এইখানে একটা নাম্বারের জন্য একটা জায়গা দিছে, এখানে একটা জায়গা দিছে, এখানে একটা জায়গা দিছে, এরকম না। যখন আমি বলবো যে এই সিস্টেমে বা এই সিনট্যাক্সে যখন হচ্ছে আমি ডিক্লারেশনটা করব, এই ডিক্লারেশনটা কিসের ডিক্লারেশন, এটা হচ্ছে অ্যারে ডিক্লারেশন। ঠিক আছে, মেমোরির কাছ থেকে আমি অ্যারে চাচ্ছি। ওকে, মেমোরি তখন আমাকে কি করবে, পাশাপাশি সকল মেমোরি লোকেশন গুলো অ্যালোকেট করে দিবে। আমি যদি তাকে বলি 10টা, তাহলে পাশাপাশি সে 10টা জায়গায় দিয়ে দিবে। আমি যদি তাকে বলি 20টা, তাহলে পাশাপাশি 20টা সেল সে আমার জন্য বরাদ্দ করে দিবে। তখন আমি জাস্ট কি করব, ওই জায়গাগুলোতে আমার কাঙ্ক্ষিত নাম্বারগুলোকে আমি স্টোর করে দিব। ওকে ফাইন। সো এইটাই হচ্ছে আমাদের অ্যারের যে আমাদের যে সংজ্ঞা ছিল, সেই সংজ্ঞা অনুযায়ী এইটাই আমরা জানি, গত ক্লাসে বলছি যে an array is a collection of elements of the same data type stored in contiguous memory location. contiguous memory location মানে কি, সংলগ্ন মেমোরি লোকেশন গুলোতে স্টোর থাকে যারা একটার পরে একটা, কন্টিজিয়াস। ফাইন। এরপরে কি বলছে, ইচ এলিমেন্ট ইজ অ্যাক্সেসড ইউজিং অ্যান ইন্ডেক্স হুইচ অ্যালোজ ফাস্ট এন্ড ডিরেক্ট অ্যাক্সেস। সো এই ক্ষেত্রে আমাদের যে অ্যারে আছে, অ্যারের ক্ষেত্রে এই যে আমি যে বললাম যে আমার হচ্ছে যখন আমি বলতেছি ইন্টিজার নাম্বার স্টোর করতে চাচ্ছি, মেমোরি আমাকে বলতেছে কতগুলো স্টোর করতে চাচ্ছ, তখন আমি বললাম যে 10টা স্টোর করতে চাচ্ছি। তখন আমাকে মেমোরি কি বলবে, মেমোরি আমাকে বলবে আচ্ছা ঠিক আছে 10টা জায়গা দিয়ে দিচ্ছি। তো 10টা জায়গা দেওয়ার পরে আগে আমি হচ্ছে যখন নর্মাল ভেরিয়েবল স্টোর করতাম, তখন ইন্টিজার নাম লিখতাম, আমার একটা জায়গা তৈরি হয়ে যেত, আমি পরের লাইনে লিখতাম নাম ইকুয়াল 10। তখন আমার কি হয়ে যেত, ধরে নিচ্ছে এটা আমাদের নাম ছিল, এই জায়গাতে 10 স্টোর হয়ে যেত। বাট রাইট নাও যখন আমি এই নামই এইভাবে নামটাকে ডিক্লেয়ার না করে আমি একটা অ্যারে হিসেবে ডিক্লেয়ার করলাম, তখন আমাকে 10টা জায়গা দিছে। ঠিক আছে, এখন যদি আমি লিখি এই লাইনের নিচে নাম ইকুয়াল 10, তখন কি আমার মেমোরি এটাকে অ্যাক্সেস করবে? এখন হচ্ছে না, তখন এটা হচ্ছে আমার সিনট্যাক্সিক্যালি কি যাবে, রং যাবে। কারণ নাম নামক যে জায়গাটা আছে, এই জায়গাটার নাম আমি কি বলছি, এই জায়গাটার ভেরিয়েবল নাম দিচ্ছে হচ্ছে নাম। তো যেহেতু এই জায়গার নাম দিচ্ছে হচ্ছে নাম, অ্যাজ এ রেজাল্ট আমার নাম ইকুয়াল 10 মানে কি, নাম ইকুয়াল 10 মানে হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক যদি একটা ছোট্ট জায়গা থাকতো, একটা সেল থাকতো, সেই জায়গায় 10 স্টোর হয়ে যেত। বাট এইখানে এসে দেখতেছি আমার এখানে মেলাগুলা কি আছে, মেলাগুলা ঘর আছে বা মেলাগুলা হচ্ছে সেল আছে। এখন কোন সেলটাতে আমি রাখবো এটা কিন্তু আমাকে স্পেসিফাই করে দেয় নাই। সো মেমোরি এখানে কি করবে, মেমোরি এখানে না কাজ করবে, এখানে কাজ করবে না। সো আমাকে কি করে দিতে হবে, এখানে স্পেসিফাই করে দিতে হবে। ঠিক আছে, যে এইভাবে আমাকে আলাদাভাবে স্পেসিফাই করে দিতে হবে যে নাম্বারের এত নাম্বার ঘরে তুমি রেখে আসো। ঠিক আছে, নাম্বারের এখানে যদি আমি এখানে ইন্ডেক্সিং করি, এই কনসেপ্টটাকে আমরা বলি হচ্ছে ইন্ডেক্সিং। সো ফার্স্ট যে সেল এটাকে আমরা বলি 0, এটাকে বলি 1, এখানে বলি 2, 3, 4, 5, 6, 7, 8। ঠিক আছে, এরকম হচ্ছে আরেকটা দিলে 9। সো আমরা ইন্ডেক্সিং অলওয়েজ কই থেকে শুরু করি, 0 থেকে শুরু করি। সো আমি বললাম নাম্বার নামক যে মেমোরি লোকেশন আছে বা ভেরিয়েবল আছে, সেইটার 0th যে সেল আছে, 0তম যে রুম আছে বা 0তম যে জায়গাটা আছে, সেই জায়গাতে যে 10 রেখে আসো। তো আমরা জাস্ট নাম অফ 0 লিখে এখানে 10 লিখে দিলে এই 10টা কই স্টোর হয়ে যাবে, নাম্বার নামক জায়গার 0তম সেলে 10 স্টোর হয়ে যাবে। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা কি করতেছি, এইভাবে আমরা নাম্বারগুলো কি স্টোর করতেছি। সো যখন আমাদের আবার দরকার হবে, রিট্রাইভ করার দরকার হবে, অর্থাৎ আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই বা এটা দিয়ে কোনো অপারেশন করতে চাই, তখন আমরা ইজিলি এই ইন্ডেক্সিং কনসেপ্টটাকে ইউজ করে কি করতে পারবো, খুবই ফাস্ট এটাকে অ্যাক্সেস করতে পারবো এন্ড হচ্ছে প্রিন্ট করতে পারবো। ওকে, সো এটাই বলছি আমরা এখানে, ইচ এলিমেন্ট ইজ অ্যাক্সেসড ইউজিং অ্যান ইন্ডেক্স which allows fast and direct access. তো এই ক্ষেত্রে ইন্ডেক্সিং থাকার কারণে আমরা খুবই ফাস্ট এখানে অ্যাক্সেস করতে পারতেছি এন্ড ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারতেছি। বাট এইটার পরবর্তীতে যখন আমরা লিঙ্কড লিস্ট শিখবো, লিঙ্কড লিস্টের ক্ষেত্রে এই সুবিধাটা আমাদের নাই। লিঙ্কড লিস্টে এরকম কোনো ইন্ডেক্সিং নাই যে এটা 0 ঘর, পরের সংখ্যাটা 1তম ঘরে থাকতেছে, পরের সংখ্যাটা 2তম ঘরে থাকতেছে, এরকম সুবিধাটা লিঙ্কড লিস্টে নাই। এবং ওইখানে আমরা ডিরেক্ট অ্যাক্সেসও করতে পারি না। লিঙ্কড লিস্টে ডিরেক্ট অ্যাক্সেস করা যায় না, লিঙ্কড লিস্টে ইন্ডেক্স নাই। সো আমাদের লিঙ্কড লিস্টটা আমাদের এই অ্যারের তুলনায় কিছুটা কি স্লো। ঠিক আছে, আমাদের অ্যারের থেকে আমাদের লিঙ্কড লিস্ট কিছুটা স্লো এই পারপাসে। ওকে, সো অ্যারের কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার সবার? কোনো সমস্যা থাকলে আমাকে একটু জানাতে পারেন। ওকে,
তাহলে অ্যারে যদি আমাদের মোটামুটি একটা ধারণা পেয়ে থাকি, আমরা হচ্ছে এখন ইয়েতে যাব। আচ্ছা, সো এই অ্যারের হচ্ছে এরকম না যে অ্যারে থেকে আপনাদের কিছু পড়তে হবে না। হ্যাঁ, অ্যারে থেকে পড়তে হবে যখন আপনারা স্ট্যাক পড়বেন, স্ট্যাক ইমপ্লিমেন্টেশন করবেন আর কিউ ইমপ্লিমেন্টেশন করবেন। ঠিক আছে? দুইটাই ডেটা স্ট্রাকচার, স্ট্যাক ডেটা স্ট্রাকচার আর কিউ ডেটা স্ট্রাকচার। স্ট্যাক থেকে আপনাকে আবার দুইটা পার্ট আছে, কিউ থেকে দুইটা পার্ট আছে। স্ট্যাক থেকে আপনাদের একটা পড়তে হয় অ্যারের থ্রুতে ইমপ্লিমেন্টেশন করতে হয় স্ট্যাককে একবার, আবার হচ্ছে আরেকভাবে করতে হয় লিঙ্ক লিস্টের থ্রুতে সেম স্ট্যাকটাকে হচ্ছে আবার ইমপ্লিমেন্ট করতে হয়। সো অ্যারের কনসেপ্ট তখন হচ্ছে এই স্ট্যাক যখন পড়বেন তখনও লাগবে। কিউ এর ক্ষেত্রেও সেম, যে একটা হচ্ছে অ্যারে দিয়ে আপনাকে কিউ রেডি করতে হয়, আর একটা হচ্ছে আপনাকে লিঙ্ক লিস্ট দ্বারা তৈরি করতে হয়। সো দুই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার লিঙ্ক অ্যারেটা লাগতেছে, এটা একটু মাথায় রাখেন। এরপরে আমাদের আসা হচ্ছে পয়েন্টার। পয়েন্টার হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা বাট এটার অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা ফার্স্ট সেমিস্টারে ওইরকম ভাবে বুঝতে পারি না, কারণ ফার্স্ট সেমিস্টারে ফাংশনের থ্রুতে ওইভাবে দেখানো হয় না। ফার্স্ট সেমিস্টারে পয়েন্টার বলতে আমাদের ফার্স্ট সেমিস্টার না, সরি লাস্ট আপনার যে সেমিস্টার পড়ে আসছেন সেকেন্ড সেমিস্টারে আপনাদের পয়েন্টার থেকে প্রবলেম গুলো আসতো জেনারেলি ওই যে আউটপুট ট্রেসিং টাইপের, তাই না? আউটপুট ট্রেসিং এ পয়েন্ট করতে ওই পয়েন্টের ভ্যালু মানে ওই পয়েন্টারের ভ্যালু কিভাবে চেঞ্জ হচ্ছে সেগুলো আপনাদের হচ্ছে এক্সপ্লেন করা লাগতো বা ওইটা দেখে আউটপুট ট্রেসিং করা লাগতো। বাট আপনাদের হচ্ছে এই সেমিস্টারে পয়েন্টারের কনসেপ্টটা দরকার আছে, কারণ পয়েন্টারের কনসেপ্ট ছাড়া কখনোই বুঝবেন না যে হচ্ছে কেন হচ্ছে আমরা এইভাবে হেড পাঠাচ্ছি, কেন অ্যাড্রেস অফ হেড পাঠাচ্ছি। ঠিক আছে? আমরা যখন আবার রিসিভ করতেছি তখন কেন ডাবল স্টার বা ডাবল পয়েন্টার নিচ্ছি, এগুলো একটু বুঝতে হবে। সো এইটা আমরা হচ্ছে শুরু করি। ওকে, সো পয়েন্টার কি? পয়েন্টার হচ্ছে, আমি মাত্র যদি এরকম ভাবে বলি ইন্টিজার এ। ইন্টিজার এ মানে কি? আমি জাস্ট মেমোরিকে বললাম যে আমার একটা জায়গা লাগবে, মেমোরি আমাকে বলবে কেমন জায়গা লাগবে, আমি বললাম যে আমি একটা ইন্টিজার নাম্বার স্টোর করতে চাই, সেই জন্য আমার একটা জায়গা দরকার, তুমি আমাকে জায়গা দাও। মেমোরি আমাকে একটা জায়গা দিবে, সেই জায়গার একটা মেমোরি অ্যাড্রেস থাকবে। ঠিক আছে? তো আমি ধরে নিচ্ছি এই জায়গার যে মেমোরি অ্যাড্রেস গুলা অনেক বড় হয়, হেক্সাডেসিমাল নাম্বার হয়, বাট আমরা হচ্ছে এখানে সিম্পলিসিটির জন্য ধরে নিচ্ছি মেমোরির যে জায়গাটা আমাকে দিয়েছে সেই জায়গার অ্যাড্রেস হচ্ছে 100। ওকে, ফাইন। এরপর আমি এখানে লিখছি a = 10 বা নাও লিখতে পারি, ডাজন্ট ম্যাটার। সো এটা আমরা করলাম। সো এই জায়গার নাম কি? এই জায়গার নাম এ এবং এটার মেমোরি অ্যাড্রেস 100, ফাইন। বাট যদি আমার এরকম মনে হয় যে এ যে জায়গাটাতে আছে সেই জায়গাটাকে আমি কি করব, সেই জায়গার মেমোরি অ্যাড্রেসটাকে আমি স্টোর করব, তখন আমাদের অন্য একটা স্পেশাল টাইপের ভেরিয়েবল লাগে যেটাকে আমরা পয়েন্টার বলি। এটার একটা সিনারিও আমরা এইভাবে চিন্তা করতে পারি যে আপনি কি করছেন, আপনি হচ্ছে ব্যাংকে গেছেন, আবার এগেইন আপনি ব্যাংকে গেছেন, ব্যাংকে যে আপনি কি করছেন, ব্যাংকের যে ম্যানেজার আছে তাকে বলছেন আপনি হচ্ছে লেটস সে টাকা পয়সা রাখতে চান। তো টাকা পয়সা রাখার জন্য আপনি ব্যাংকের ম্যানেজারকে বলছেন যে আমার একটা লকার লাগবে, আপনাকে একটা লকার অ্যালোকেট করা হবে। সো ওই লকারের একটা কি থাকবে, একটা চাবি থাকবে, একটা কি থাকবে। সো আপনাকে ওই চাবিটা দিছে। ঠিক আছে? সর্বপ্রথম সিনারিও কি, আপনি ব্যাংকে গেছেন, ব্যাংক ম্যানেজারকে বলছেন আপনি টাকা পয়সা রাখবেন, ব্যাংক ম্যানেজার বলছে ওকে ফাইন, আপনি টাকা পয়সা রাখতে পারেন, আপনাকে একটা লকার অ্যালোকেট করা হলো, সেই লকারের একটা চাবি আপনাকে দিয়েছে, ধরে নিচ্ছি এই চাবির নাম্বার হচ্ছে কি 100। ঠিক আছে? এরকম একটা চাবি আপনাকে দেওয়া হয়েছে। এখন আপনি কি করছেন, এই চাবিটা আপনি চাইলে আপনি নিয়ে আসতে পারতেন বা আপনার কাছে রাখতে পারতেন, বাট আপনি আবার বলছেন যে ব্যাংক ম্যানেজারকে এই চাবিটাই আমি আপনার ব্যাংকে স্টোর করতে চাই। ঠিক আছে? আপনি আবার ব্যাংক ম্যানেজারকে বলছেন এই যে চাবি আছে এই চাবিটাকে আমি কি করতে চাই, স্টোর করতে চাই। তখন ব্যাংক ম্যানেজার বলবে টাকা স্টোর করার জন্য আমরা এক ধরনের লকার দেই, আমরা যদি আপনি যদি আপনার জুয়েলারি হচ্ছে রাখতে চাইতেন তখন আমি আপনাকে আরেক ধরনের লকার দিতাম, আপনি যদি ডকুমেন্ট রাখতে চাইতেন তখন আপনাকে আরেক ধরনের লকার দিতাম। বাট আপনি তো আরেকটা লকারের চাবি রাখতে চাচ্ছেন, তাই না? আরেকটা লকারের চাবি রাখতে চাচ্ছেন বা কি রাখতে চাচ্ছেন, সো দ্যাট আপনাকে অন্য একটা স্পেশাল টাইপের আমি কি দিব, একটা হচ্ছে লকার দিব যেখানে যে আপনি এই যে চাবি বা কি আছে এটাকে রাখতে পারেন। ওকে, তখন ব্যাংক ম্যানেজার আমাকে অন্য একটা রুমে বা অন্য একটা জায়গাতে আমাকে একটা জায়গা দিবে, একটা লকার দিবে, সেই লকারে আমরা চাইলে কি করতে পারবো, এই চাবিটাকে স্টোর করে রেখে আসতে পারবো। ঠিক আছে? এই যে অন্য একটা জায়গাতে আপনি এই চাবিটাকে বা এই অ্যাড্রেসটাকে স্টোর করে রাখে আসতেছেন, এইটাকে আমরা বলতেছি পয়েন্টার। সো পয়েন্টার কি? পয়েন্টার হচ্ছে স্পেশাল টাইপের একটা লকার বা স্পেশাল টাইপের একটা ভেরিয়েবল, যেটা অন্য কোনো লকার বা অন্য কোনো ভেরিয়েবলের অ্যাড্রেস বা চাবিকে কি করতে পারে, হোল্ড করতে পারে। ওকে, সো এটাই হচ্ছে এখানে বলা আছে, এ পয়েন্টার ইজ এ ভেরিয়েবল দ্যাট স্টোরস দ্য মেমোরি অ্যাড্রেস অফ অ্যানাদার ভেরিয়েবল। ঠিক আছে? অন্য ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেসকে হোল্ড করার জন্য যে আমরা ভেরিয়েবলটাকে ইউজ করি সেটাকে আমরা পয়েন্টার ভেরিয়েবল বলি। ক্লিয়ার পয়েন্টারের সংজ্ঞা সবার কাছে? কারো কি কোনো সমস্যা আছে? ক্লিয়ার। ওকে,
একটু কথা বলেন আপনারা, কি একটা অবস্থা। ক্লিয়ার ভাই। ওকে, গুড। তাহলে আমরা হচ্ছে এখানে এখন এই জিনিসটাই দেখি। আমরা প্রথমে বলবো হচ্ছে সিঙ্গেল পয়েন্টার, তারপর হচ্ছে ডাবল পয়েন্টারের একটু কনসেপ্ট দরকার। সো দুইটা আমরা দেখবো, সমস্যা নেই। সো এই জন্য আমরা হচ্ছে এই জিনিসটা আবার মুছে নিই। ওকে, সো আমি কি বললাম? আমি বললাম যে লেটস সে আপনি হচ্ছে একটা ভেরিয়েবল নিছেন ইন্টিজার a। ভালো কথা, আপনি একটা ইন্টিজার নাম্বার মেমোরিতে ধরে নিচ্ছি, এটা আপনার মেমোরিতে আপনি একটা ইন্টিজার নাম্বার রাখার জন্য একটা ভেরিয়েবল নিছেন, সেই ভেরিয়েবলের নাম হচ্ছে a এবং ধরে নিচ্ছি সেই জায়গার অ্যাড্রেস হচ্ছে 100 মেমোরি অ্যাড্রেস। এবং আপনি পরের লাইনে লিখছেন a = 10, তখন আপনার কম্পাইলার কি করবে? জাস্ট a নামক মেমোরি লোকেশনে যাবে এবং সেই জায়গায় 10 নামক যে মানটা আছে, ভ্যালু আছে, এটাকে রেখে আসবে। ফাইন। এখন আপনি চাচ্ছেন এই যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটাকে স্টোর করতে চাচ্ছেন অন্য কোনো একটা ভেরিয়েবলের ভিতরে। এই অ্যাড্রেসটাকে স্টোর করতে চাচ্ছেন অন্য কোনো ভেরিয়েবলের ভিতরে। সো দ্যাট আপনাকে কি লাগবে? একটা স্পেশাল টাইপের ভেরিয়েবল লাগবে। সেই স্পেশাল টাইপের ভেরিয়েবলকে আমরা মাত্র কি বললাম? পয়েন্টার বললাম, তাই না? সো আপনি কি করবেন? জাস্ট পয়েন্টার একটা ভেরিয়েবলটা আপনি লিখলেন লেটস সে পিটিআর, ঠিক আছে? এভাবে লিখলেন, ফাইন। বাট এই পয়েন্টারটার ডেটা টাইপ কি হবে? যেমন এইখানে আপনি মেমোরিকে বললেন যে আমি হচ্ছে একটা ইন্টিজার নাম্বার রাখতে চাই, সো দ্যাট সে আপনাকে একটা ইন্টিজার নাম্বার রাখার জন্য জায়গা দিছে। আপনি যদি বলতেন আপনি একটা ফ্লোট নাম্বার রাখতে চান, সো ফ্লোট নাম্বার রাখার জন্য সে আপনাকে মেমোরিতে একটা জায়গা দিত, ঠিক আছে? ফ্লোট রাখার জন্য আপনাকে একটা জায়গা দিত, সেখানে আপনি ফ্লোট নাম্বার রাখতে পারতেন। বাট আপনি মাত্র মেমোরিকে বলছেন আমি একটা অন্য কোনো ভেরিয়েবলের অ্যাড্রেসকে হোল্ড করতে চাই, অন্য ভেরিয়েবলের অ্যাড্রেসকে হোল্ড করতে চাই বা স্টোর করতে চাই। তখন এইটার জন্য আপনাকে কি লাগবে? এটার জন্য আপনার পয়েন্টার লাগবে এবং পয়েন্টারের ডেটা টাইপ কি দিবেন তখন? এটা হচ্ছে কথা। পয়েন্টারের ডেটা টাইপটা এখানে চেঞ্জ হবে, ঠিক আছে? কিভাবে চেঞ্জ হবে একটু খেয়াল করেন। যদি আপনি কোনো ইন্টিজার ভেরিয়েবল, ঠিক আছে? ধরে নিচ্ছি এটা কি? এটা একটা ইন্টিজার ভেরিয়েবল। ইন্টিজার ভেরিয়েবলের যদি অ্যাড্রেসকে স্টোর করতে চান, ঠিক আছে? যে কোনো ইন্টিজার ভেরিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করতে চাইলে আপনি যে পয়েন্টারটা নেবেন সেই পয়েন্টারটার ডেটা টাইপ হবে হচ্ছে ইন্টিজার এবং এখানে একটা অ্যাস্ট্রাইক সাইন আসবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম। এটা আমাদের পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম। আবার বলতেছি, আপনার একটা ভেরিয়েবল আছে ইন্টিজার টাইপের, আপনার একটা ভেরিয়েবল আছে ইন্টিজার টাইপের এবং আপনি ডিসাইড করছেন এই ইন্টিজার ভেরিয়েবলটা মেমোরির যে জায়গাটাতে আছে সেই অ্যাড্রেসটাকে স্টোর করবেন। মেমোরির যেখানে এই ইন্টিজার ভেরিয়েবলটা আছে সেই অ্যাড্রেসটাকে হোল্ড করবেন, সো দ্যাট আপনার একটা ভেরিয়েবল লাগবে। সেই ভেরিয়েবলটার নাম আপনি ধরে নেন দিছেন হচ্ছে পিটিআর, ফাইন। বাট এই ভেরিয়েবলটার ডেটা টাইপ কি হবে? এই ভেরিয়েবলটার ডেটা টাইপ হবে এই যে আপনি যে সংখ্যাটা এখানে রাখছেন, এই আপনার যে ভেরিয়েবলটা আপনি এখানে ডেটা টাইপটা স্টোর করতে চাচ্ছেন সেটার মতো, অর্থাৎ আপনি ইন্টিজার এ বা এ এর জন্য যদি হচ্ছে আপনি স্টোর করতে চান তখন আপনার পয়েন্টারের যে ডেটা টাইপ হবে সেটা হবে হচ্ছে ইন্টিজার। আমি যদি অন্য আরেকটা দিয়ে বুঝাই, লেটস সে ফ্লোট বি মেমোরিতে যে জায়গাটা পাইছে সেই জায়গার অ্যাড্রেস হচ্ছে, আমি ধরে নিচ্ছি মেমোরিতে যে লোকেশন তাকে দিয়ে হয়েছে ধরে নিচ্ছি 500, ঠিক আছে? ফ্লোট বি মেমোরিতে 500তম যে লোকেশন আছে সেই জায়গাতে একটা অ্যাড্রেস পাইছে। সো জাস্ট আপনি কি করছেন? সেই জায়গাতে আপনার নাম্বারটাকে স্টোর করে দিয়ে আসছেন। ধরে নেন এখানে আপনি বি ইকুয়াল হচ্ছে 10.5 বা এরকম কিছু লিখছেন, তার মানে বি এর ভিতরে 10.5 আছে। এখন আপনি চাচ্ছেন এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটাকে স্টোর করতে চাচ্ছেন, ঠিক আছে? আপনি এই বি এর কন্টেন্ট হচ্ছে এইটা, বি এর কন্টেন্ট হচ্ছে এইটা, বাট বি এর অ্যাড্রেস কি? বি এর অ্যাড্রেস হচ্ছে এইটা। আপনি চাচ্ছেন বি এর অ্যাড্রেসটাকে হোল্ড করতে। বি এর অ্যাড্রেসটাকে হোল্ড করতে আপনার একটা ভেরিয়েবল লাগবে। সেই ভেরিয়েবলটার নাম কি হবে? পয়েন্টার ভেরিয়েবল। আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন। আপনি ধরে নেন হচ্ছে ptr2 দিলেন এই ক্ষেত্রে। এবং এখন কথা হচ্ছে যে আপনি ডেটা টাইপ কি দিবেন? আগের বার তো ইন্টিজার দিছিলেন, রাইট নাও আপনি এখানকার ডেটা টাইপ কি দিবেন? রাইট নাও আপনার ডেটা টাইপ দিতে হবে আপনি কার অ্যাড্রেস কি স্টোর করতে চাচ্ছেন সেটা। আপনি কার অ্যাড্রেস কি স্টোর করতে যাচ্ছেন? আপনি বি এর অ্যাড্রেস কি স্টোর করতে যাচ্ছেন? বি এর ডেটা টাইপ কি? বি এর ডেটা টাইপ ফ্লোট। সো আপনার এখানে কি আসবে? আপনার পয়েন্টারের ডেটা টাইপও আসবে হচ্ছে ফ্লোট এবং এরপরে জাস্ট সামনে একটা অ্যাস্টেরিস্ক সাইন দিয়ে দিতে হবে। তাহলে এইটা তখন কি করবে? এই ptr2 এর ভিতরে তখন আপনি যে কোনো ফ্লোট ভেরিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করতে পারবেন। ওকে, সো জাস্ট পরের লাইনে যদি আপনি এরকম লেখেন ptr2 ইকুয়াল অ্যাড্রেস অফ বি, তাহলে কি হয়ে যাচ্ছে? বি নামক যে অ্যাড্রেসটা আছে, বি নামক যে ভেরিয়েবলটা আছে সেটার অ্যাড্রেসটা স্টোর হয়ে যাচ্ছে কার ভিতরে? ptr2 এর ভিতরে। ওকে, জাস্ট এখানে যে এরকমটা করতে পারতেন ptr ইকুয়াল অ্যাড্রেস অফ এ। এটা লেখার মানে কি? এ নামক যে ভেরিয়েবলটা আছে সেটার যে অ্যাড্রেস সেটা ptr নামক ভেরিয়েবলের ভিতরে স্টোর হয়ে যাচ্ছে। পয়েন্টার কি সবাই ক্লিয়ার এতটুকু পর্যন্ত?
আচ্ছা, সো এইখানে হচ্ছে অ্যাড্রেসটা না দিলে আমাদের হচ্ছে এর ভিতরকার কন্টেন্টকে বোঝায়। যদি তুমি জাস্ট এখানে এ লেখো না, তার মানে এ মানে হচ্ছে কি এর ভিতরের কন্টেন্টকে বোঝাচ্ছে। এখন এর ভিতরের কন্টেন্ট তো তুমি এই পিটিআর ভেরিয়েবলের ভিতরে রাখতে পারবে না। এখন কারণ কি? কারণ হচ্ছে পিটিআর ভেরিয়েবল হচ্ছে কি তোমাকে প্রথমে বলা হয়েছে পিটিআর একটা স্পেশাল টাইপের ভেরিয়েবল, সে শুধুমাত্র অন্য ভেরিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করতে পারে, তাই তো? সো এই জায়গাতে পিটিআর ইকুয়াল তখন যখন তুমি লিখবা পিটিআর ইকুয়াল যদি তুমি শুধুমাত্র এ লেখো তখন এখানে তোমার রং হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সো আপাতত এটা কি বুঝছি? ওকে, সো আমার হচ্ছে এখানে একটা ইয়ে আছে, স্লাইড আছে, আমি হচ্ছে তোমাদের একটা ইয়ে শেয়ার করি। ওকে, ফাইন। সো পয়েন্টার যদি বুঝি, পয়েন্টারের এখান থেকে আমাদের হচ্ছে আরেকটা কনসেপ্ট লাগে, সেটা হচ্ছে ডাবল পয়েন্টার, যেটা হচ্ছে তোমরা লিঙ্ক লিস্টে অহরহ পাবা ডাবল পয়েন্টার। সো ডাবল পয়েন্টারটা কি এটা আমাদের এখন একটু দেখতে হবে। সো আমি হচ্ছে আরেকবার মুছে নিই এটা। সেখানে রেগুলার কন্টেস্ট দাও কে কে তোমাদের মাঝে? অর্ঘ্য দেয়, তারপর হচ্ছে খালিদ দেয়, বাকিদের অনেককে আমি চিনি না। শুরুর দিকে সম্ভবত অলয়ের কথা শুনলাম, অলয় শাফিন সে দেয়। বাকিদের কি অবস্থা? হ্যালো হ্যালো হ্যালো, বাকিরা কি কন্টেস্ট দেন না আপনারা? ভাই স্টিল শিখতেছি। এসটিএল ভেক্টর ইয়াতে করবেন সি প্লাস প্লাসে? না না, বলতেছি স্টিল শিখতেছি ভাই। স্কিল শিখতেছেন, আমি এসটিএল বুঝতে পারছি, সরি। বাট শেখেন, সমস্যা নাই, বাট হচ্ছে কন্টেস্ট দিতে দিতে তো শেখা যাইতে না। সো কন্টেস্টের মধ্যে লেগে থাকেন। অর্ঘ্য কি হচ্ছে এখন হচ্ছে ইয়াতে প্র্যাকটিস করে এসিএম এ? না ভাই, আমি তো হচ্ছে B3 তে আছি আর কোড ফোর্সে একটু করতেছি। আচ্ছা আচ্ছা, সো একটা এনভায়রনমেন্টের দরকার আছে, এটা একটু মাথায় রেখো। প্লাস হচ্ছে তুমি যদি হচ্ছে এই যে আইসিটিসি বা যে ইন্টার ইউনিভার্সিটি যে কন্টেস্ট গুলো হয় এগুলাতেও প্ল্যাটফর্ম তোমার যদি কম্পিট করতে হয় তোমার কিন্তু হচ্ছে ইয়া লাগবে, মানে গ্রুপ মেম্বার্স লাগবে, ঠিক আছে? তো বেটার হয় যে তুমি হয় তাদের সাথে কানেক্ট হয়ে যাও, মানে এসিএমই কি একটা হচ্ছে এনভায়রনমেন্ট পাবা, প্রথম কথা। আর সেকেন্ড কথা হচ্ছে যদি ওইটাতে তোমার যদি ওই রকম নাম ভালো লাগে, ইন দিস কেস তুমি যেটা করতে পারো কয়েকজন ফ্রেন্ড মিলে অন্তত হচ্ছে এট এ টাইম একটা এনভায়রনমেন্ট তৈরি করে তোমরা হচ্ছে কম্পিট করো, ঠিক আছে? বিভিন্ন হচ্ছে জায়গাতে যাও, ঠিক আছে, ভালো কিছু করো, এটাই। ওকে ভাই। এটা একটু মাথায় রেখো। দরকার হচ্ছে তোমরা এখানে যারা আছো তারা একটু কানেক্ট হয়ে যাও, কানেক্ট হয়ে 3 জন 4 জন এরকম করে, 4 জনের কোনো গ্রুপ হয় না, ম্যাক্সিমাম 2 জন 3 জন, সো 3 জনের একটা করে গ্রুপ করে এভাবে প্র্যাকটিস করো, যাতে তোমরা হচ্ছে হ্যাকাথন ট্যাকাথন গুলো হচ্ছে পার করতে পারো। ওকে, সো এটা একটু মাথায় রেখো সবাই। এরপরে আমাদের আসা হচ্ছে ডাবল পয়েন্টার। ডাবল পয়েন্টার কি? ডাবল পয়েন্টারটা হচ্ছে ওই যে ব্যাংক ম্যানেজারের ওইটা দিয়ে যদি আমি বলি যে তুমি হচ্ছে সর্বপ্রথম ব্যাংক ম্যানেজারের কাছে গেছো, ব্যাংক ম্যানেজার তোমাকে বলছে যে ব্যাংক ম্যানেজার তোমাকে হচ্ছে সর্বপ্রথম একটা লকার দিছে, এই লকারের যে চাবিটা তুমি কি করছো, আর একটা লকার নিছো, সেই লকারের ভিতরে এই লকারের চাবিটা রাখছো, এই যে এই লকারের চাবিটা এই লকারের ভিতরে রাখছো, হ্যাঁ? এবং এই লকারেরও তো একটা চাবি থাকবে না? তুমি কি করছো, ব্যাংক ম্যানেজারকে বলছো যে ভাই আমার আরেকটা এক্সট্রা লেয়ার অফ প্রাইভেসি লাগবে, তখন ব্যাংক ম্যানেজার তোমাকে কি করছো, আরেকটা লকার দিছে, তখন কি করছো, এই লকারের যে চাবিটা আছে এই লকারের চাবিটা তুমি আবার এই লকারের ভিতরে রাখছো, ঠিক আছে? এবং এই লকারের চাবিটা নিয়ে তুমি বাসায় গেছো, ঠিক আছে? কাইন্ড অফ এরকম, ঠিক আছে? আমাদের যে হচ্ছে ডাবল পয়েন্টের কনসেপ্ট হচ্ছে এরকম, যেটা কি করে, যেটা ডাবল পয়েন্টার হচ্ছে অন্য আরেকটা পয়েন্টারের অ্যাড্রেসকে হোল্ড করে, ঠিক আছে? ডাবল পয়েন্টার কি করে, অন্য আরেকটা পয়েন্টারের অ্যাড্রেসকে হোল্ড করে। তো সর্বপ্রথম আমরা কি করলাম, এখানে একটা লকার, এখানে লকারটা হচ্ছে আমরা নর্মালি ধরে নাও এখানে টাকা পয়সা রাখলাম বা যে কোনো ভ্যালু রাখলাম, রাখার পরে এই জায়গার যে অ্যাড্রেস আছে বা চাবিটা আছে, ধরে নিচ্ছি এখানকার চাবি হচ্ছে 100, এই পাসওয়ার্ডটা দিলে এটা খুলে যায়, বা আমরা এখানে মেমোরি অ্যাড্রেসের সাথে তুলনা করতে পারি। সো এটাকে আমরা জাস্ট কি করলাম, অন্য আরেকটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করে নিলাম, ঠিক আছে? অন্য আরেকটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করে নিলাম। অন্য কেমন ভেরিয়েবলের ভিতরে স্টোর করতে হবে, তোমাকে পয়েন্টার ভেরিয়েবলের ভিতরে স্টোর করতে হবে। সো অন্য আরেকটা পয়েন্টারের ভিতরে তুমি এই যে অ্যাড্রেসটা এটাকে স্টোর করে নিলা।
এখন এই যে জায়গাটা তুমি যার ভিতরে স্টোর করলা, এটা তো মেমরি থেকে কিছু একটা জায়গা নিচ্ছে, তাই না? সো এই যে পয়েন্টারের নামের সাথেও কিন্তু ভেরিয়েবল ওয়ার্ডটা আছে। সো পয়েন্টারের নামের সাথে যেহেতু ভেরিয়েবল ওয়ার্ড আছে, তার মানে কি পয়েন্টার ভেরিয়েবল মেমরির কাছ থেকে জায়গা নিচ্ছে। এখন মেমরির কাছ থেকে জায়গা নিলে সেই পয়েন্টার ভেরিয়েবলের একটা অ্যাড্রেস থাকবে, রাইট? সো ধরে নিচ্ছি মেমরির কাছ থেকে যে জায়গাটা নিচ্ছে পয়েন্টার ভেরিয়েবল, সেই অ্যাড্রেসটা হচ্ছে লেটস সে 600। হ্যাঁ, সো এই 600, তো তুমি কি করছো যে এই 600টা না রেখে তুমি বলছো যে এই 600টাকেও আমি আরেকটা জায়গার ভিতরে স্টোর করতে চাই। সো তুমি আবার ব্যাংক ম্যানেজারকে বলছো, সো ব্যাংক ম্যানেজার বা মেমরি তোমাকে আবার কি করছে, তোমাকে আরেকটা জায়গা দিছে মেমরিতে, সেই জায়গারও একটা অ্যাড্রেস থাকবে 800। তুমি সেই 800তম অ্যাড্রেসে যে এই জায়গায় যে 600 আছে এটাকে স্টোর করে দিছো, ঠিক আছে? কাইন্ড অফ এইরকম, ঠিক আছে? জাস্ট পয়েন্টারের অ্যাড্রেসকে স্টোর করার জন্য আমরা কোনটাকে ইউজ করি? ডাবল পয়েন্টার ইউজ করি। সো ডাবল পয়েন্টারের কনসেপ্টটা এখন হচ্ছে আমরা ভেরিয়েবলের থ্রুতে আরেকবার দেখে নিব। ওকে, সো ডাবল পয়েন্টার আমরা হচ্ছে সর্বপ্রথম কি করতেছি, আমরা লিখতেছি ইন্টিজার এ লিখলাম। লেখার পর আমাকে কি এটা লেখার সাথে সাথে মেমরি আমাকে একটা জায়গা দিয়ে দিবে। সেই জায়গাতে আমি ধরে নিচ্ছি অ্যাড্রেস হচ্ছে 100। এই জায়গার নাম কি? এই জায়গার নাম হচ্ছে এ। এই জায়গাতে আমি ধরে নিচ্ছি a = 10 রাখলাম। তার মানে এর ভিতরের ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 10, বাট এর অ্যাড্রেস হচ্ছে 100, ঠিক আছে? এরকম না হচ্ছে এ মানে হচ্ছে 100, এরকম কিন্তু না। এ মানে কিন্তু 10, বাট এর অ্যাড্রেস হচ্ছে 100। ওকে, ফাইন। এরপরে আমরা কি করতেছি? এরপরে আমরা লিখতেছি লেটস সে এর যে অ্যাড্রেস আছে এটাকে আমরা স্টোর করতে চাচ্ছি, সো দ্যাট আমার একটা পয়েন্টার লাগবে। সো আমরা যেটা করতেছি সেটা হচ্ছে একটা পয়েন্টার ভেরিয়েবল নিচ্ছি। সো পয়েন্টার ভেরিয়েবলের নাম দিচ্ছি পিটিআর, এবং এটা ডেটা টাইপ কি হবে? ডেটা টাইপ হবে হচ্ছে আমি কোন অ্যাড্রেসটাকে স্টোর করতে চাচ্ছি সেইটার ডেটা টাইপ। আমরা এর অ্যাড্রেসটাকে স্টোর করতে চাচ্ছি, সো এর ডেটা টাইপ যেটা হবে সেটা হচ্ছে এই পয়েন্টারটার ডেটা টাইপ হবে। সো এখানে ইন্টিজার, সো ইন্টিজার স্টার পিটিআর। সো আমাদের এখানে কি হয়ে যাবে? একটা পিটিআর নামক একটা জায়গা তৈরি হয়ে যাবে। পিটিআর, এই জায়গার অ্যাড্রেস কত? ধরে নিচ্ছি এখানকার অ্যাড্রেস হচ্ছে 500। সো এই পিটিআর এর ভিতরে আমরা কাকে স্টোর করতেছি? পিটিআর ইকুয়াল লিখতেছি অ্যাড্রেস অফ এ। সো এর অ্যাড্রেসটা আমাদের এই পিটিআর এর ভিতরে চলে আসতেছে, সো 100 আমাদের এখানে চলে আসতেছে। ফাইন। এরপরে কি? এরপরে হচ্ছে আমরা কি করতে চাচ্ছি? এই যে যে জায়গাটাতে আমরা 100 কে রাখছি, অর্থাৎ এর অ্যাড্রেসটাকে রাখছি, আমরা চাচ্ছি এই অ্যাড্রেসটাকে আরেকটা ভেরিয়েবলের ভিতরে কি করতে? ট্যাগ করতে, ঠিক আছে? আরেকটা ভেরিয়েবলের ভিতরে রাখতে। সো রাইট নাও আমরা খেয়াল করতেছি এই যে পিটিআর এ অলরেডি একটা পয়েন্টার, ঠিক আছে? এই পিটিআরটা অলরেডি একটা পয়েন্টার, এবং আমরা চাচ্ছি এই পয়েন্টারটার অ্যাড্রেসটাকেই আরেকটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করতে, ঠিক আছে? পয়েন্টারের অ্যাড্রেসকে আমরা আবার কি করতে চাচ্ছি? স্টোর করতে চাচ্ছি। অলওয়েজ অ্যাড্রেস স্টোর করে কে? অ্যাড্রেস স্টোর করে পয়েন্টার, এবং পয়েন্টারের অ্যাড্রেসকে স্টোর করা হচ্ছে ডাবল পয়েন্টার, ঠিক আছে? সো তখন আমাকে আরেকটা ভেরিয়েবল স্টোর করতে হবে, আমাদের ডিক্লেয়ার করতে হবে, এবং এই ভেরিয়েবল ডিক্লেয়ারের সময় ধরে নিচ্ছি এটার নাম দিচ্ছি পিটিআর2, এবং এটার আগে তখন ডাবল অ্যাস্টেরিস্ক সাইন দিতে হবে। ডাবল অ্যাস্টেরিস্ক সাইন মানে ডাবল পয়েন্টার। সো মেমরিতে পিটিআর2 নামক একটা জায়গা ক্রিয়েট হয়ে যাবে আমার জন্য। সো পিটিআর2 এর আমাদের একটা মেমরি অ্যাড্রেস থাকবে লেটস সে 800। সো আমাদের জাস্ট কি হবে? এই 800 জায়গাতে আমরা চাইলে এখন কি করতে পারবো? পিটিআর2 ইকুয়াল অ্যাড্রেস অফ পিটিআর, অর্থাৎ এই যে পিটিআর এর যে মেমরি অ্যাড্রেস আছে 500 বা 500, সেটা এখন কই স্টোর হয়ে যাচ্ছে? পিটিআর2 তে স্টোর হয়ে যাচ্ছে, এখানে আমাদের 500। ওকে, সো এইটাই হচ্ছে আমাদের ডাবল পয়েন্টার। ক্লিয়ার এটা? অর্ঘ্য, ভাইয়া এটা কি 2টা পয়েন্টার পর্যন্তই পসিবল, নাকি আমি যে কয়টা নেব? এই ক্ষেত্রে একটা মানে সিতে তুমি যদি হচ্ছে এখানে একটা কনফিউজিং শীট আছে, ক্লাস রেকর্ড হচ্ছে সম্ভবত। আচ্ছা, এখানে একটা কনফিউজিং শীট আছে। শীটটা হচ্ছে তুমি যদি 251 এর আগের কোশ্চেন গুলো দেখো, 251 সম্ভবত তোমরা হচ্ছে ডেন স্যারকে পাইছো, আক্তার স্যারকে? না ভাই, আমরা পাইনি। পাও নাই সম্ভবত। লাস্ট ব্যাচ হচ্ছে মন্দের ব্যাচ, ঠিক আছে? অর্থাৎ 251 এর ব্যাচটা আক্তার স্যারকে পাইছো। অর্থাৎ আক্তার স্যারের আগের ব্যাচের কোশ্চেন গুলো যদি তুমি দেখো, ওইখানে কিছু কোশ্চেন তোমরা সলভ করতে পারবা না লজিক্যালি, ঠিক আছে? লজিক্যালি মানে হচ্ছে কোড দিয়ে সলভ করতে পারবে না, বাট ওইগুলার লজিক বের করতে পারবা, ঠিক আছে? লাইক এইটাকে তোমার হচ্ছে যে সেইখানে দেখানো হয় হচ্ছে ট্রিপল পয়েন্টারের একটা কনসেপ্ট দিয়ে তোমাকে ওই প্রবলেমগুলো সলভ করা লাগে, ঠিক আছে? বাট আমি এটা কখনো ট্রাই করিনি যে ট্রিপল পয়েন্টার অ্যাকচুয়ালি কাজ করে কিনা, ঠিক আছে? বাট ওইখানে থিওরিটিক্যালি কিন্তু পরীক্ষার খাতায় আমি নিজে লিখে আসছি যে ওইভাবে সলভ করা লাগবে, কারণ ওইখানে ওই ট্রিপল পয়েন্টারের কনসেপ্ট ছাড়া ওইটা সলভ করা যাবে না। সো তুমি হচ্ছে এটা একটু খেয়াল মানে একটু দেখো যে ট্রিপল পয়েন্টার অর্থাৎ এই ডাবল পয়েন্টারের অ্যাড্রেস কি কোনোভাবে ট্রিপল পয়েন্টার দিয়ে স্টোর করা যায় কিনা। ওকে, এটা আমার মানে হচ্ছে ক্লিয়ার কোনো ধারণা নাই, এটা আমি কখনো ট্রাই করি নাই। ওকে, এটা একটু দেখো। ওকে ভাই। এটা হচ্ছে তোমার থিওরিটিক্যালি এইভাবে আমরা কোশ্চেন সলভ করে আসছি, বাট কখনো ল্যাবে এটা মানে হচ্ছে আইডি তে করে দেখা হয়নি আইডি কোনো এরর দেয় কিনা। ওকে,
তো এটা একটু খেয়াল করবা। প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেন আমি তোমাদের দিয়ে দিব, এইগুলো কোশ্চেন ব্যাংকে এখন পাওয়া যায় না। 18টার মতো কোশ্চেন আছে আমার কাছে। 18টা কোশ্চেন দেখলে তো ওইখানে হচ্ছে তোমাদের এরকম ফিগার দিয়ে করানো হয়, ঠিক আছে? ফিগার দিয়ে কিছু জিনিস করানো হয়, এই ফিগারের ভিতরে ওকে ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের পয়েন্টার এন্ড ডাবল পয়েন্টার গেছে। ডাবল পয়েন্টারের পরে আমাদের হচ্ছে আসে ফাংশন। ফাংশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে এই যে পয়েন্টার যেটা বললাম, পয়েন্টারটা হচ্ছে সবচেয়ে ভালো মতো রিফ্লেক্ট করা যায় হচ্ছে ফাংশনের থ্রুতে, ঠিক আছে? কারণ পয়েন্টার থেকে ওইরকম কোনো প্রবলেম হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারে থাকে না। সো ফাংশন থেকে আমরা একটু দেখি ফাংশন কি। ফাংশন হচ্ছে একটা ব্লকস অফ কোড, যেটা কি করে আমি তোমাদের হচ্ছে ডে টু ডে লাইফের কাজগুলোকে, রিপিটেড কাজগুলোকে ইউজ মানে হচ্ছে কমায় ফেলে, তাই না? এ ফাংশন ইজ এ ব্লক অফ কোড দ্যাট পারফর্মস এ স্পেসিফিক টাস্ক এন্ড ক্যান বি রিইউজড। সো ফাংশন হচ্ছে 4 প্রকার, ওইদিকে আমরা না যাই। 4 প্রকার হচ্ছে আমরা যে কোন ভ্যালু অ্যাকসেপ্ট করে না করে এটার বেসিসে ভাগ করি, বাট রাইট নাও আমরা হচ্ছে পয়েন্টারের সাথে ফাংশনের একটা ফিউশন করব, যেটা তোমাদের কাজে লাগবে। সো ফাংশনের ক্ষেত্রে আমাদের একটা সিনট্যাক্স আছে, সিনট্যাক্সটা হচ্ছে ফাংশনকে ডিক্লেয়ার করতে কিভাবে হয় সেটার, ঠিক আছে? সো ফাংশন ডিক্লারেশনের সিনট্যাক্সে সর্বপ্রথম যেটা তোমাদের লিখতে হয় সেটা হচ্ছে ডেটা টাইপ, ডেটা টাইপ না সরি রিটার্ন টাইপ লিখতে হয়, রিটার্ন টাইপ। এরপরে ফাংশনটার একটা নাম দিতে হয়, এখানে একটা ফাংশনটার নাম থাকে ফাংশন নেম। এরপরে সে হচ্ছে কোন আর্গুমেন্টস নেবে, আর্গুমেন্টস গুলো এখানে থাকে। এরপরে হচ্ছে তার ফাংশন বডি, এটা হচ্ছে ফাংশন বডি, এটা হচ্ছে তার রিটার্ন টাইপ, এটা হচ্ছে তার নাম, এটা হচ্ছে সে কি কি আর্গুমেন্ট নেবে সেটা কি, সবকিছু আমি বলতেছি, সমস্যা নাই। সো ফাংশন কি এটা মোটামুটি সবাই জানো। ফাংশন হচ্ছে তোমার কাজগুলোকে সহজ করে। লেটস হচ্ছে একটা ক্যালকুলেটর বানাবা, ক্যালকুলেটর যদি মডার্ন ক্যালকুলেটরের ক্ষেত্রে এই যে সিডব্লিউ বা এগুলোর ক্ষেত্রে 200 300 প্লাস ফাংশনালিটিস থাকে, এবং এই 200 এবং বা 300 প্লাস ফাংশনালিটিস যদি একজনই করতে যায় তাহলে হিউজ সময় লাগবে, এরকম একটা সিনারিও ধরতে পারো। সো কি হইলো, যে ধরে নিচ্ছে আমি হচ্ছে সিডব্লিউ ক্যালকুলেটরের ডেভেলপার, আমি কি করে দিলাম আমার ডেভেলপিং টিমটাকে 10টা টিমে ভাগ করে দিলাম, 10টা আলাদা আলাদা ভাগে, এবং বললাম যে তোমরা এই 10টা ফাংশনালিটিস ডেভেলপ করবা, তোমরা এই 10টা ডেভেলপ করবা, তোমরা এই 10টা এই 10টা এই 10টা। পরবর্তীতে আমি জাস্ট সবগুলো একসাথে করে মার্জ করে ফেললাম, ঠিক আছে? সো এই যে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম, যে এরকম ভাবে চিন্তা করো যে লেটস সে তুমি একটা রেস্টুরেন্টে গেছো, ওকে, একটা রেস্টুরেন্টে গেছো। রেস্টুরেন্টে যে তুমি বসবা কোথায়, বসবা হচ্ছে টেবিলে। সো টেবিলে বসছো, ভালো কথা। বসে তুমি কি করবা, একজন ওয়েটারকে কল করবা, ঠিক আছে? একটা ওয়েটারকে কল করছো, ওয়েটার টেবিলের কাছে আসছে, এবং ওয়েটারকে তুমি কিছু ইনফরমেশন দিবা। লেটস সে তুমি কিছু খাবা, ঠিক আছে? তুমি যেটা খাবা সেটা সম্পর্কে ইনফরমেশন দিবা। লেটস সে তুমি হচ্ছে যে বললা যে হচ্ছে হ্যাঁ আমি হচ্ছে ইয়ে খাইতে চাচ্ছি, বার্গার খাইতে চাচ্ছি। ইন দিস কেস তুমি বার্গার ইনফরমেশন দিলা, বললা যে এক্সট্রা চিজ টিজ লাগবে নাকি, বা কি স্পাইসি না কি হবে, সবকিছু তাকে বললা, অর্থাৎ কিছু ইনফরমেশন তুমি তাকে দিলা, ওকে? এই ইনফরমেশন নিয়ে সে কি করবে, সে কি রান্না করে দিবে তোমাকে? আসলে হচ্ছে না। এই ইনফরমেশন সে কি করবে, এই সাইডে যে কিচেনটা আছে, যেটা কিচেনের কাছে, কিচেনের আমাদের হচ্ছে শেফ আছে, শেফের কাছে পাস করে দিবে, ঠিক আছে? সো এগেইন সিনারিওটা আমি বলতেছি, এটা হচ্ছে তুমি জাস্ট রেস্টুরেন্টে গেছো, রেস্টুরেন্টে যে ওয়েটারকে কল করছো, ওয়েটার তোমার কাছে আসছে, ওয়েটারকে তুমি বলছো তোমার কি কি লাগবে, কি পরিমাণে লাগবে, সব স্পেসিফিকেশন তুমি তাকে দিছো। ওয়েটার কি করছে, তোমার স্পেসিফিকেশন নিয়ে কিচেনে গেছে, কিচেনে গেছে কার কাছে, শেফের কাছে। শেফের কাছে যে সে জাস্ট তার ইনফরমেশন গুলো দিয়েছে, শেফ কি করছে, সেই ইনফরমেশন মোতাবেক সে হচ্ছে বার্গারটা রেডি করছে। আফটার দ্যাট সে রেডি করার পরে ওয়েটারকে আবার তার কাছে কল করছে, কল করে তোমার কাছে সেই ডিশটা পাঠিয়ে দিছে, ওকে? এইটাই হচ্ছে আমাদের পুরো ফাংশনের কনসেপ্ট, ওকে? কিভাবে এখানে দেখো যে লেটস সে আমরা হচ্ছে এখানে মাত্র যেটা লিখলাম সেটা, মাত্র যে সিনারিওটা বললাম এরকম ছিল। সো আমরা এই ক্ষেত্রে সেম ভাবে কাজটা চিন্তা করতে পারি, যে আমাদের ফাংশনের রিটার্ন টাইপ নামক একটা পার্ট আমরা দেখলাম, তাই না? রিটার্ন টাইপ, রিটার্ন টাইপটা অ্যাকচুয়ালি কি? রিটার্ন টাইপটা হচ্ছে যে একটু আগে তোমাকে যে সিনারিও বললাম, যে শেফ হচ্ছে একটা বার্গার বানাইছে, বার্গার বানানোর পরে এই বার্গারটা সে কিভাবে তোমার কাছে পাঠাবে, সে কি গ্লাসে করে তোমার কাছে পাঠাবে, নাকি একটা বড় গামলাতে করে পাঠাবে, নাকি একটা বাটিতে করে পাঠাবে, এটা ম্যাটার করে, ওকে? সো তুমি অ্যাজ এ মানে হচ্ছে এই সিস্টেমটার অনার বা এই রেস্টুরেন্টের অনার, তুমি ফিক্স করে দিচ্ছ যে তোমাকে যদি কেউ বার্গার বানাইতে বলে, বার্গার বানানোর পরে তুমি এইটাকে একটা সুন্দর একটা বাটিতে বা একটা হচ্ছে প্লেটে করে সার্ভ করবা, ঠিক আছে? কে বলতেছে এটা? অনার বা এখানকার যে মালিক আছে সে।
সো ইন দিস কেস তুমি ফাংশনের ক্ষেত্রেও সেম, ফাংশনে তুমি কি করতেছো, একটা কাজ করতেছো। সো রিটার্ন টাইপ এইটাই বলে যে তুমি এই কাজটার রেজাল্টটা কিভাবে সার্ভ করবা সেটা, ঠিক আছে। এই ক্ষেত্রে তুমি বাটিতে বলতেছো, এই ক্ষেত্রে তুমি তো আর বাটি বলতে পারবে না। সো এই ক্ষেত্রে তুমি বলতে পারো যে হচ্ছে হ্যাঁ তুমি যে কাজটা করছো সেই কাজটার রেজাল্ট তুমি ইন্টিজারে ব্যাক করবা অথবা ফ্লোটে ব্যাক করবা, ঠিক আছে। এরকম কিছু আমরা আপাতত ধরি, আরো বেশ কিছু এখানে রাখা যাইতে পারে, পয়েন্টার রাখা যাইতে পারে, সেগুলো আমরা পরে দেখবো আস্তে আস্তে, সমস্যা নেই। সো রিটার্ন টাইপটা এখানে দিলাম, এরপরে এটার একটা নাম দিবা, ঠিক আছে। লেটস সে এটার ক্ষেত্রে যদি আমি বলি যে এখানে তুমি শেফের একটা নাম আছে, ঠিক আছে, ধরে নিচ্ছি শেফ 1, শেফ 2, এরকম মাল্টিপল শেফ আছে। সো ধরে নিচ্ছি আমি শেফ 1 বার্গার বানাই অলওয়েজ। সো ওয়েটার কি করবে, শেফ 1 এর কাছে যাবে, তাই না। সো এখানে আমাদের কি হবে, একটা ফাংশনের একটা নাম দিতে হবে। সো এখানকার ফাংশনের নাম লেটস আমরা একটা যোগ করার জন্য একটা ফাংশন বানাচ্ছি। সো এখানকার নাম, ফাংশনটার নাম দিব হচ্ছে আমরা অ্যাড, বা যে কোনো রিলেভেন্ট নাম এখানে তোমরা দিতে পারো। ওকে ফাইন। এরপরে হচ্ছে আমরা এখানে একটা ব্র্যাকেট দিছিলাম, এখানে লিখছিলাম হচ্ছে আর্গুমেন্টস। আর্গুমেন্টসটা কি, আর্গুমেন্টস আর কিছুই না, এই যে তুমি রেস্টুরেন্টে যাওয়ার পরে ওয়েটারকে ডাক দিলা, ডাক দেওয়ার পরে তাকে বেশ কিছু বললা, তাই না। তুমি বললা যে বার্গার লাগবে, এক্সট্রা চিজ লাগবে, এই লাগবে, সেই লাগবে। সো ওয়েটার কি করলো, সেই ইনফরমেশন নিয়ে কিচেনে শেফ 1 এর কাছে পাস করলো, তাই না। সো এই যে শেফ 1 এর কাছে ইনফরমেশন গুলো পাস করলে শেফ 1 কি করবে, একটা একটা করে লিখে নিবে যে হ্যাঁ এক্সট্রা চিজ লাগবে, এক্সট্রা এটা লাগবে, এক্সট্রা এটা লাগবে, এক্সট্রা এটা লাগবে, সব এটা অ্যাভয়েড করা লাগবে, সবগুলো সে লিখে নিল, তাই না। সো এই সেম জিনিসটা ফাংশনের ক্ষেত্রেও হচ্ছে যে সামওয়ান এই অ্যাড ফাংশনকে কল করছে, অ্যাড ফাংশনকে কল করার পরে বলছে যে হচ্ছে যে আমার দুইটা অ্যাড ফাংশনকে কল করার পরে বলছে আমার দুইটা নাম্বার যোগ করা লাগবে, কোন দুইটা নাম্বার সেটাও সে বলে দিচ্ছে, অর্থাৎ 10 আর 20, ঠিক আছে, 10 আর 20। সো আমাদের ওয়েটার বা কম্পাইলার যেটা করবে সেটা হচ্ছে 10 আর 20 কে নিয়ে এই অ্যাড ফাংশনের কাছে আসবে, এসে এইখানে তাকে দিয়ে দিবে, ওয়েটারকে, এই অ্যাড ওয়েটারকে দিয়ে দিবে, সরি অ্যাড শেফকে দিয়ে দিবে। শেফ কি করবে, এই ইনফরমেশন গুলোকে রিসিভ করে নিবে, ঠিক আছে। এগুলাকে আমরা বলতেছি প্যারামিটার বলতেছি। হ্যাঁ সৌরভ ভাই একটু রিক্যাপ করা যাবে ভাই, এই ফাংশনটা একটু বুঝতেছি না। ওকে দেখো একবারে সিম্পল সিনারিওর কথা চিন্তা করো, হ্যাঁ যে আরেকটা মিনিট দাঁড়াও, আমি এখানে একটা নতুন পেজ নিয়ে নিই। দেখো বিষয়টা হচ্ছে এরকম যে তুমি একটা রেস্টুরেন্টে গেছো, রেস্টুরেন্ট, এখন এই রেস্টুরেন্টে ধরে নিচ্ছি এটা আমাদের কিচেন, জেনারেলি যেটা হয় এটা কিচেন, কিচেনে হচ্ছে আমাদের কয়েকজন শেফ আছে, শেফ 1, শেফ 2, শেফ 3, এখানে আমাদের একজন ওয়েটার আছে, এখানে হচ্ছে একটা টেবিল আছে, এখানে তুমি আছো, ঠিক আছে ফাইন। সো তুমি রেস্টুরেন্টে গেছো, রেস্টুরেন্টে যাওয়ার পরে ওয়েটারকে কল করছো, ওয়েটার তোমার কাছে আসছে, ফাইন। ওয়েটারকে তুমি বলছো তুমি একটা বার্গার খাবা। সো ওয়েটার তোমার কাছ থেকে বলছে আচ্ছা ঠিক আছে বার্গার খাবেন, সমস্যা নাই, আপনার বার্গারে কি কি এক্সট্রা দিতে হবে, কি কি দিতে হবে না সেটাও বলে, অর্থাৎ তুমি বার্গারের স্পেসিফিকেশন এখানে বলে দিচ্ছ, বললা যে এক্সট্রা চিজ, তুমি বললা যে কোনো হচ্ছে যে ভেজ হবে না, ঠিক আছে, এরকম সবগুলো স্পেসিফিকেশন এখানে তুমি বলে দিলা। এই যে স্পেসিফিকেশন তুমি বলে দিলা, এই স্পেসিফিকেশন নিয়ে ওয়েটার কি করবে, সে কি দাঁড়ায় থাকবে না, সে হচ্ছে যে এই শেফ তিনটার মধ্যে কোন শেফ বার্গার বানায় সেই শেফের কাছে চলে যাবে। শেফ ধরে নিচ্ছে শেফ 1 আমাদের বার্গার বানায়, সো ওয়েটার যেটা করবে এই বার্গারের ইনফরমেশন নিয়ে শেফ 1 এর কাছে চলে যাবে। শেফ 1 কি করবে, এই যে ইনফরমেশন ওয়েটার নিয়ে আসছে সেই ইনফরমেশনটাকে দিয়ে সে একটা বার্গার কুক করবে, ঠিক আছে। কুক করার পরে আবার ওয়েটারকে দিয়ে আবার এর কাছে পাঠিয়ে দিবে। এখন এই যে কুক করার পরে ওয়েটারকে দিয়ে আবার আমাদের টেবিলে পাঠিয়ে দিচ্ছে, কিভাবে পাঠাচ্ছে এটাও একটা কোশ্চেন, তাই না। তো এখানে কোশ্চেনটার অ্যান্সারটা হচ্ছে এভাবে, আমি বলে দিছি যে বার্গার যদি তোমাকে কেউ হচ্ছে বানাইতে বলে বার্গারটা অলওয়েজ এই সাইজের একটা বাটিতে করে ব্যাক করতে হবে, তোমাকে যদি স্যুপ বানাইতে বলে তাহলে একটা বোলে করে তোমাকে ব্যাক করতে হবে, যদি তোমাকে হচ্ছে ধরে নিচ্ছি কফি বানাইতে বলে, কফি তো আর তুমি প্লেটে দিবে না, কফি বানাইতে বললে তোমাকে হচ্ছে এরকম একটা কাপে করে ব্যাক করতে হবে, ঠিক আছে। তো সবকিছু আমি আগে থেকে বলে দিছি। সো শেফ 1 আমি ধরে নিচ্ছি অলওয়েজ বার্গার বানায়, সো শেফ 1 যদি অলওয়েজ বার্গার বানায়, শেফ 1 এই যে বার্গারটা এটা রিটার্ন করবে কি সে কাস্টমারের কাছে, অবশ্যই একটা বাটিতে করে বা একটা প্লেটে করে রিটার্ন করবে। সো এইটাও আমাকে আগে থেকে বলে দিতে হয়। সো আমরা কি কি বলে দিচ্ছি আবার বলতেছি, তুমি সর্বপ্রথম রেস্টুরেন্টে গেছো, যে ওয়েটারকে কল করছো, ওয়েটার আসছে, আসার পরে বলছে তুমি বার্গার খাবা, এটা বলার পরে ওয়েটার তোমাকে বলছে ওকে ফাইন, সো বার্গার খাবা বলার পাশাপাশি তুমি স্পেসিফিকেশন বলে দিছো কি কি লাগবে, এক্সট্রা কি কি লাগবে না সবকিছু বলে দিছো। সব ইনফরমেশন নিয়ে ওয়েটার হচ্ছে শেফ 1 এর কাছে গেছে, শেফ 1 কি করছে এই যে ইনফরমেশন সব ইনফরমেশন শুনছে বা সে নোট ডাউন করে নিছে, ইনফরমেশন গুলো এক কথায় সে রিসিভ করছে, করার পরে শেফ 1 কি করছে, সে হচ্ছে বার্গারটা রেডি করছে,
বার্গার রেডি করার পরে কি করবে, বার্গারটা অবশ্যই তোমার টেবিলে আবার সার্ভ করতে হবে, তাই না, রিটার্ন করতে হবে। সো বার্গারটা রেডি করে তোমার টেবিলে আবার পাঠিয়ে দিছে, ঠিক আছে। পাঠাইছে কিসে, একটা বাটিতে। কেন বাটিতে প্লেটে পাঠাইছে, কারণ আমি অলরেডি বলে দিছি যে বাটি বা প্লেটেই পাঠাইতে হবে, বার্গার কখনো কাপে পাঠানো যাবে না। ওকে, সো এই হচ্ছে আমাদের টোটাল সিনারিওটা। এখন ধরে নাও সেম কথাটা আমি এখানে আবার বলতেছি যে আমার একটা ফাংশন আছে, ঠিক আছে, আমি জানি যে আমি একটা ফাংশন লিখছি, ফাংশনটার নাম হচ্ছে অ্যাড ফাংশন, যে কিনা দুইটা নাম্বার আমি তাকে দিলে সেটাকে যোগ করতে পারে। তো আমি গেলাম হাঁটি হাঁটি পাপা করে এখানে গেলাম, যে বললাম যে অ্যাড ফাংশনকে কল করলাম, ঠিক আছে। কল করার পরে আমি বললাম যে হ্যাঁ, এই যে আগে যেরকম বলতাম বার্গার খাবো, আমি বললাম যে অ্যাড করব, ঠিক আছে। এখন আমাকে বলতেছে কোন কি কি তোমার অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আমি বললাম যে হচ্ছে আমার দুইটা নাম্বার অ্যাড করতে হবে, 10 আর 20। সো এই 10 আর 20 কে আমি দিয়ে এই অ্যাডকে কি করে দিলাম, ছেড়ে দিলাম। ওয়েটার কি করছিল এই ক্ষেত্রে, শেফ 1 এর কাছে গেছিল। এই ক্ষেত্রে শেফ এখনো আছে না, শেফ নাই। শেফ বানানোর দায়িত্ব কার, শেফ বানানোর দায়িত্ব হচ্ছে তোমার। আর এইগুলা করার কাজ কার, এগুলা করার কাজ হচ্ছে কাস্টমার বা ইউজারের। তো শেফ বানাতে হবে, তাই না। এখন শেফ বানানোর সময় আমি এখানে কি কি বলছিলাম খেয়াল করো। শেফ বানানোর সময় শেফকে আমি দুইটা জিনিস আগে থেকে বলে দিছি, যে এটার নাম হচ্ছে শেফ 1, তাই না, শেফ 2, শেফ 3। অর্থাৎ শেফ 1 অলওয়েজ বার্গার বানাইতে পারে, সো শেফ 1 এর আলাদা নাম দিয়ে আছে, শেফ 2 এর আলাদা নাম দিয়ে আছে, শেফ 3 এর আলাদা নাম দিয়ে আছে। সো এইখানে যে শেফটা অ্যাড করতে পারে তার নাম আমরা এখানে কি দিব, অ্যাড দিব, বা যে কোনো কিছু দিতে পারো। সো দিলা, দেওয়ার পরে এই বান্দা কি কি আমরা বলে দিয়েছিলাম, এখান থেকে ইনফরমেশন পাঠাইছি না দুইটা, 10 আর 20 কে যোগ করতে হবে। সো এই বান্দা কি করবে, এই অ্যাড ফাংশনটা কি করবে, এই ইনফরমেশন যে দুইটা পাঠাইছি সে জাস্ট এখানে রিসিভ করবে। এখানে কি হয়েছিল, বার্গার 1 বার্গারের ক্ষেত্রে যে ইনফরমেশন গুলো দিছিলাম শেফ 1 সেগুলা ধরে নিচ্ছে খাতায় লিখছিল, খাতায় লিখে সে অনুযায়ী বানাইছে। সো প্রোগ্রামের কাছে তো আর খাতা নাই, সে কি করবে, ভেরিয়েবল নেবে। ধরে নিচ্ছে এখানে সে দুইটা ভেরিয়েবল নিল, ইন্টিজার এ এবং ইন্টিজার বি, ঠিক আছে। দুইটা ভেরিয়েবল নিল, দুইটা ভেরিয়েবল নেওয়ার কারণে কি হলো, এই যে অ্যাড ফাংশনের কাছে 10 আর 20 গেছে, অ্যাড ফাংশনের কাছে আসছে, কম্পাইলার এখন কি করছে, এর ভিতরে 10 কে রিসিভ করছে, বি এর ভিতরে 20 কে রিসিভ করছে। কেন করছে, এই ইনফরমেশন গুলো আমরা পাঠিয়েছি তাই, ঠিক আছে, এগুলোকে আমরা প্যারামিটার বলি। সো রিসিভ করার পরে এখানে হচ্ছে সে কি করছে, রিসিভ করার পরে সে হচ্ছে এখানে কাজ করছিল, ঠিক আছে, বার্গারটা বানাইছিল। বার্গার কিভাবে বানাইছিল সেটা আমি বলি নাই, আপাতত আমি এই যে এখানে ধরে নিচ্ছি এখানে বার্গার বানাইছিল, বার্গার বানানোটাতে আমরা এখন যাচ্ছি না। বার্গার বানানো হয়ে গেছে লেটস সে, ঠিক আছে। বার্গার বানানো হয়ে যাওয়ার পরে কি করবে, অবশ্যই রিটার্ন করতে হবে না, যে কাস্টমার অর্ডার দিছিল কাস্টমারের কাছে পাঠাইতে হবে। সো দ্যাট সে কি করবে, জাস্ট এইখান থেকেই আবার রিটার্ন করবে। এখন সে রিটার্ন করবে কি সেটা কিন্তু আমরা বলে দিয়েছিলাম, ঠিক আছে, যে বার্গার বানানোর পরে সে কি এরকম কাপে করে হচ্ছে রিটার্ন করবে বার্গারটাকে, নাকি একটা প্লেটে করবে নাকি একটা বোলে করবে, সেটা কিন্তু আমরা বলে দিয়েছিলাম, রাইট। সো এইটাও তোমাকে এইখানেও বলে দিতে হবে, যে এই যে দুইটা নাম্বার যে যোগ করবা, যোগ করার পরে যে রেজাল্টটা হবে, এই রেজাল্টটাকে তুমি পাঠাবা কিভাবে, এটা তোমার এখানে স্পেসিফাই করে দিতে হয়। যেহেতু দুইটা ইন্টিজার নাম্বার যোগ করার পর অবশ্যই একটা ইন্টিজার রেজাল্ট আসবে, পূর্ণ সংখ্যা দুইটা যোগ করলে অবশ্যই একটা পূর্ণ সংখ্যা আসবে। সো দ্যাট তুমি রিটার্ন করবে কিভাবে, রিটার্ন করবে হচ্ছে ইন্টিজারে, ঠিক আছে। এখানে বিভিন্ন টাইপের রিটার্ন টাইপ হইতে পারে, ইন্টিজার হইতে পারে। তুমি যদি কোনো কিছু রিটার্ন নাও করো তখন হচ্ছে আরেকটা টাইপ, ওইদিকে আমরা পরে যাবো, আপাতত ওইগুলো ক্লাটার না করি। সো ইন্টিজার, ফ্লোট, ঠিক আছে, ভয়েড, এগুলো হয়। সো আমি ধরে নিচ্ছি তুমি ইন্টিজার রিটার্ন করবে, সো ইন্টিজার। সো এটা লিখলে, তাহলে এভাবে তোমার ফাংশনটা হয়ে গেল। এখন ভিতরের কাজ কি, তোমার এই ফাংশনের কাজকে যোগ করা, তাহলে ভিতরে তুমি যোগ করে দিতে পারো, যেখানে আরেকটা ভেরিয়েবল নিলা ইন্টিজার সি, এরপরে তুমি লিখলা সি ইকুয়াল এ প্লাস বি। তার মানে কি, এ প্লাস বি করার পরে যে রেজাল্টটা, অর্থাৎ বার্গার বানানোর পরে যেই অ্যাকচুয়াল বার্গারটা, সেটা তুমি সি এর ভিতরে রাখছো, তাই না, যোগ করার পরে অ্যাকচুয়াল রেজাল্টটা সি এর ভিতরে রাখছো। তাহলে সি কেই তুমি কাস্টমারের কাছে রিটার্ন করো, তার মানে তোমাকে এখানে লিখতে হবে হচ্ছে রিটার্ন সি। ওকে, সো এই হচ্ছে আমাদের টোটাল ফাংশনটা। সৌরভ, বুঝতে পারছো? কিছুটা মাথায় ঢুকছে? জি ভাই, বুঝতে পারছি। তোমাকে হচ্ছে আমি একটা ডক শেয়ার করে দিচ্ছি, এটা দেখতে পারো, তাহলে হচ্ছে আরো ক্লিয়ার হয়ে যাবে। মানে বাংলায় লেখা আছে, আমি লিখছিলাম। একটা মিনিট, আমাকে একটু সময় দাও। ডেটা স্ট্রাকচার হ্যান্ডবুক V1। ওকে, আমি তোমাদের সাথে এটা শেয়ার করে দিব। আচ্ছা, এটা একটা সুন্দর একটা ইয়ে ছিল। আচ্ছা, আরেকটা কাজ আমি এখনই করে দিই, মনে থাকবে না পরে। আচ্ছা, সো ফাংশনের হচ্ছে আমাদের আরো 4টা টাইপ আছে, যে কখনো হচ্ছে কোনো একটা কিছু রিসিভ করলো, মানে তুমি হচ্ছে ওয়েটারকে দিয়ে পাঠাইছো, মানে হচ্ছে ইনফরমেশন দিয়ে পাঠাইছো, অনেক সময় ইনফরমেশন ছাড়া পাঠাইছো, এগুলোর সবকিছু এখানে এক্সপ্লেইন করা আছে একটা পিডিএফ এ।
ওকে, আমি ক্লাস শেষে ওইটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে খুঁজে পাচ্ছি না, কোন অ্যাকাউন্টে করছি মনে নেই। সো এই হচ্ছে আমাদের টোটাল ফাংশনটা। সো ফাংশনটা জাস্ট এতটুকু জানলেই হবে। ফাংশনটার থ্রুতে কিভাবে হচ্ছে পয়েন্টার কাজ করে এটা দেখাতে চাইছিলাম, বাট রাইট নাও না দেখালেও চলবে হোপফুলি, যে ফাংশন আমরা পয়েন্টার পাস করলে কি হয়। আচ্ছা, আরেকটা যেটা সেটা হচ্ছে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, ভেরিয়েবল স্কোপিং। ওকে, ভেরিয়েবল স্কোপিংটা কি, অর্থাৎ ভেরিয়েবলের লাইফ স্প্যান কতটুকু, এটা হচ্ছে জানা জরুরি আমাদের। অনেকেই জিনিসটা হচ্ছে মিসকনসেপশন থাকে, একটু দেখে নাও। ভেরিয়েবল স্কোপিং বলতে আমরা ধরে নিচ্ছি এরকম একটা কিছু লিখলাম, একটা নরমাল সি প্রোগ্রাম, হ্যাশ ইনপুট studio.h স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট.h, এরপর আমরা লিখলাম হচ্ছে ইন্ট মেইন একটা ফাংশন, এবং শেষে হচ্ছে যে রিটার্ন জিরো লেখো। কেন রিটার্ন জিরো লেখো এবার জানো? এটা তো হচ্ছে তোমাদের লাস্ট সেমিস্টারে পড়ানো হয়েছে। রিটার্ন জিরো লেখো কারণ হচ্ছে যে তুমি হচ্ছে এই মেইন ফাংশনের ভিতরে আসছো, মেইন ফাংশন হচ্ছে কি, মেইন ফাংশনের রিটার্ন টাইপ কি, ইন্টিজার। ঠিক আছে, মেইন ফাংশনের টাইপ যেহেতু রিটার্ন টাইপ যেহেতু ইন্টিজার, তার মানে কি লাস্টে যে একটা কিছু রিটার্ন করতে হবে যেটা ইন্টিজার হবে, জিরো একটা ইন্টিজার নাম্বার, সো এখানে রিটার্ন জিরো। ওকে ফাইন। সো এই যে ফাংশনটা লিখছো, এখানে ধরে নাও তুমি একটা কিছু লিখছো ইন্টিজার এ, ঠিক আছে, ইন্টিজার এ, এবং এরপরে লিখছো হচ্ছে a equal 10, ধরে নাও এতটুকু লিখছো, ফাইন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ধরে নিচ্ছি এইখানে হচ্ছে আরেকটা ফাংশন আছে, লেটস সে ভয়েড প্রিন্ট টাইপের, ভয়েড প্রিন্ট। এই ফাংশনটা ধরে নিচ্ছি এরকম, এবং আমি এখানে লিখলাম হচ্ছে printf %d a। এই যে এইখানে আছে মেইন ফাংশনের আগে এই ফাংশনটা আছে। ঠিক আছে, মেইন ফাংশনের আগে যদি এই ফাংশনটা থাকে তাহলে আমাকে বলতে হবে যে এই প্রোগ্রামটা রান করলে আমার কোনো এরর আসবে কিনা। এটা আউটপুট ট্রেসিং এর কনসেপ্ট ছিল তোমাদের। জি ভাইয়া, এরর বলতে আসবে, পারবা? কারণ হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে মেইন ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করা, বাইরে ডিক্লেয়ার করা নাই। এক্স্যাক্টলি। এ হচ্ছে এখানকার কি ভেরিয়েবল, লোকাল লোকাল ভেরিয়েবল। ইয়েস, লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবলটা কি, যেসব ভেরিয়েবল অন্য যে কোনো ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করা থাকে তারা ওই ফাংশনের লোকাল ভেরিয়েবল। ঠিক আছে, ফাংশন কি, ফাংশন হচ্ছে এই যে তুমি হচ্ছে যখন প্রিন্টএফ লেখো, প্রিন্টএফ কি একটা ফাংশন। কেন আমরা ফাংশন বলি, কারণ এটার একটা এই যে ফার্স্ট ব্র্যাকেট থাকে, সো এটা একটা ফাংশন। ইন্টিজার মেইন, কেন আমরা এটাকে ফাংশন বলতেছি, কারণ এটার ফার্স্ট ব্র্যাকেট আছে, তাই না? সো ভয়েড প্রিন্ট, এটাকে আমরা কেন ফাংশন বলতেছি, কারণ এটার কি আছে, ফার্স্ট প্যারেনথেসিস আছে। সো সেম ভাবে এই যে একটা ফাংশন ইন্টিজার মেইন, এই মেইন ফাংশনটার রেঞ্জ কতটুকু, এইখান থেকে শুরু হয়ে এতটুকু হচ্ছে আমাদের মেইন ফাংশনটার রেঞ্জ। ওকে, এই যে এতটুকুর ভিতরে আমি যে কোনো ভেরিয়েবলই আমরা এখানে ডিক্লেয়ার করি না কেন, কোনো সমস্যা নেই, সকল ভেরিয়েবলের লাইফ স্প্যান এতটুকুর ভিতরেই। ঠিক আছে, অর্থাৎ ইন্টিজার এ এইখানে লিখলাম, এই ইন্টিজার এ এর মানটা আমি এইখানেই ইউজ করতে পারবো, অর্থাৎ এখানে আমি প্রিন্টএফ এ করতে পারবো, আমি চাইলে a ইকুয়াল a+10 করতে পারবো, কোনো সমস্যা নেই। অর্থাৎ এর ভিতরে এর পরিচয় আছে, অর্থাৎ এ হচ্ছে এই ফাংশনের ভিতরের কি ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল। এ হচ্ছে এই ফাংশনের ভিতরের লোকাল ভেরিয়েবল। যেহেতু এ কে একটা ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করা হয়েছে, তাকে আমি অন্য কোনো ফাংশনে কি করতে পারবো না, অ্যাক্সেস করতে পারবো না। ঠিক আছে, এই ফাংশনের ক্ষেত্রে এই ফাংশনটা এ কে চিনবেই না। কারণ কি, কারণ হচ্ছে এ হচ্ছে এই জায়গার লোকাল। ঠিক আছে, সে গ্লোবালি পরিচিত না, সে শুধুমাত্র লোকালি পরিচিত। সো এই ফাংশনটাতে এর কোনো কি নাই, অস্তিত্ব নাই। সো আমাদের কম্পাইলার এখানে জাস্ট এরর দিবে, বলবে যে এ নামের কাউকে আমি চিনি না। বাট তুমি কি দেখতেছো, দেখতেছো এখানে তুমি এ ডিক্লেয়ার করছো, বাট এখানে কি হচ্ছে, এ নামের কেউ নাই। তাহলে এটার সলিউশনটা কি, তোমার যদি এরকম একটা কিছু দরকার হয় যেটা তুমি মাল্টিপল ফাংশন ইউজ করতে চাচ্ছ, ঠিক আছে, এমন একটা ভেরিয়েবল দরকার যেটা হচ্ছে সব ফাংশনে তোমার ধরে নাও হচ্ছে ব্যবহার করা লাগবে, তখন তোমাকে কি করতে হবে, ওই ভেরিয়েবলটাকে গ্লোবালি ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, গ্লোবালি আমরা কিভাবে ডিক্লেয়ার করতে পারি একটা আমরা হচ্ছে ভেরিয়েবলকে, গ্লোবাল ভেরিয়েবল কারা, গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে সেই সব ভেরিয়েবল যারা কোনো ফাংশনের বাহিরে ডিক্লেয়ার করা থাকে। যেসব ভেরিয়েবল যে কোনো ফাংশনের বাহিরে ডিক্লেয়ার করা থাকে তারা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। যেমন এখানে আমি একটা ফাংশন লিখলাম ইন্টিজার প্রিন্ট, ঠিক আছে, ইন্টিজার প্রিন্ট, এই ফাংশনটা লিখলাম। এরপরে আমি লিখলাম হচ্ছে ইন্টিজার অ্যাড, এখানে একটা ফাংশন লিখলাম। এরপর আমি লিখলাম হচ্ছে ইন্টিজার মেইন ফাংশনটা এখানে লিখলাম, মেইন ফাংশনটা এখানে লিখলাম, কোনো সমস্যা নেই। সো এইগুলা ফাংশনের ভিতরে যদি আমি যেগুলো ডিক্লেয়ার করবো, যেমন হচ্ছে এখানে ইন্টিজার এ যদি লিখি, ইন্টিজার এ এখানে লিখলাম, ইন্টিজার এ এখানে লিখলাম, ইন্টিজার এ এখানে লিখলাম,
ওকে, সো আমাকে বলো এখানে কি ইরোড দিবে? আমার আমার কম্পাইলার কি এক্ষেত্রে ইরোড দিবে? তিনটা ফাংশন লিখছি, একটা হচ্ছে ইন্টিজার প্রিন্টএফ, ইন্টিজার প্রিন্ট, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এবং একটা কোডের ভিতরে তিনটা ফাংশন আছে এবং তিনবারই আমরা ইন্টিজার এ ইন্টিজার এ ইন্টিজার এ লিখছি। ঠিক আছে, সো আমরা জানি কি, আমরা জানি যে একই ভেরিয়েবল বারবার ডিক্লেয়ার করলে কি হয়, আমাদের হচ্ছে ইরোড দেয়, বাট এই ক্ষেত্রে কি ইরোড দেওয়ার কথা? না ভাইয়া, দুই তিনটা আলাদা ফাংশনের মধ্যে আছে, আলাদা ব্লকের মধ্যে। ইয়েস, তিনটা আলাদা আলাদা পরিচয় এখানে বহন করতেছে, কারণ এই যে এটা যে তৈরি হয়েছে, এই এর পরিচয় কতটুকু পর্যন্ত জানে, এই এর পরিচয় শুধুমাত্র এই যে এই প্যারেন্থেসিস থেকে এতটুকু পর্যন্ত, এই এর পরিচয় কিন্তু বাইরের কেউ জানে না। আবার এই এর পরিচয়, যে এই এর পরিচয়টা কিন্তু এতটুকু, ঠিক আছে, এই এ হচ্ছে এই অ্যাড ফাংশনের হচ্ছে কি লোকাল ভেরিয়েবল। এই এর কথা যদি বলি, এটা এই জায়গা থেকে এতটুকুর কি ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল, যেহেতু তারা এরকম একটা রেঞ্জের ভিতরে আছে, সো এরা হচ্ছে কি সবাই লোকাল ভেরিয়েবল, সো তারা কেউই কি ইরোড জেনারেট করবে না। ফাইন, তো এটা পার্ট গেল। আরেকটা পার্ট যেটা এরকম যদি হইতো, আমি এইখানে ইন্টিজার এ লিখে দিছি, ঠিক আছে, অর্থাৎ আমি এইটাকে বলতেছি গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল কারা? গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে তারাই যারা অন্য যে কোনো ফাংশনের বাহিরে ডিক্লেয়ার করা থাকে, তারাই হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। সেক্ষেত্রে এ কি, এ একটা গ্লোবাল ভেরিয়েবল, যেহেতু এ একটা গ্লোবাল ভেরিয়েবল, তাকে তার পরিচয় কিন্তু এখন সবাই জানে। প্রিন্ট ফাংশনের ভিতরেও গ্লোবাল ভেরিয়েবল হিসেবে কি আছে, এ হিসেবে এ আছে। একে প্রিন্ট ফাংশনও চিনে, অ্যাড ফাংশনও চিনে, মেইন ফাংশনও চিনে। এই অবস্থায় যদি আমি আবার এখানে এ কে ডিক্লেয়ার করতে যাই, আমার কম্পাইলার তখন ইরর দিবে, কারণ তখন কম্পাইলার বলবে অলরেডি এ নামের একজনকে আমি চিনি, তুমি কেন আবার আমার এই ফাংশনের ভিতরে আবার এ কে ডিক্লেয়ার করতেছো। এই ফাংশন সেম কথা বলবে যে এ নামের অলরেডি একজন আছে, বাট রাইট নাও তুমি কেন আবার ভিতরে একে ডিক্লেয়ার করতেছো। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। কারণ কি, কারণ এই ক্ষেত্রে হচ্ছে একটা গ্লোবাল ভেরিয়েবল, যেহেতু গ্লোবাল ভেরিয়েবল সকল ফাংশনের ভিতরে অ্যাক্সেসিবল। সো তুমি এখানে চাইলে জাস্ট প্রিন্টএফ এ করে দিতে পারো। ঠিক আছে, প্রিন্টএফ %d এক্ষেত্রে এ করে দিতে পারো। এখানে তুমি a = 10 লিখে দিতে পারো। তার মানে এখানে তোমার 10 প্রিন্ট হবে, এখানেও তুমি সেম কাজ করলে 10 প্রিন্ট হবে, এখানেও তুমি সেম কাজ করলে 10 প্রিন্ট হবে। কারণ কি, কারণ এই ক্ষেত্রে এ হচ্ছে একটা গ্লোবাল ভেরিয়েবল, একটু আগে এ ছিল একটা লোকাল ভেরিয়েবল। ওকে, ফাইন। সো এটাকে তুমি হচ্ছে আরেকটু এক্সপ্যান্ড করলে তুমি পয়েন্টারের থ্রুতে যাইতে পারো, ওইদিকে আমরা আজকে না যাই। ভাইয়া এই ক্ষেত্রে আমি যদি ধরেন প্রিন্ট ফাংশনের মধ্যে এর ভ্যালুটা চেঞ্জ করতে চাই, সেটা তো আবার অন্য ফাংশনগুলোর জন্য অ্যাপ্লিকেবল হবে না, তাই না? না না, তখন হচ্ছে অ্যাপ্লিকেবল হবে তো, কারণ এ দেখো, যখন তুমি এখানে ইন্টিজার এ লেখছো না, দেখো ইন্টিজার এ লেখা মানে কি, এর একটা জায়গা মেমোরিতে তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এটার নাম এ, এটার ভিতরে 10 রাখছো। ঠিক আছে, এটার ভিতরে 10 রাখার পরে তোমার সব জায়গাতে এর মান কি, এখন নিচের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেসিবল। সো যেহেতু নিচের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেসিবল, সো নিচের যে কোনো জায়গা থেকে এর মান চেঞ্জ করলে এর মান চেঞ্জ হয়ে যাবে। তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে এরকম, আমি বুঝতে পারছি, দেখাচ্ছি এটা। মানে তুমি যেটা বলছো সেটা হচ্ছে একটা লোকাল ভেরিয়েবলকে যখন আমরা অন্য একটা মানে হচ্ছে ফাংশনের ভিতরে পাস করব, পাস করার পরে যদি মডিফাই করি, তখন হচ্ছে মডিফাই হবে কিনা, এরকম না? জি ভাইয়া, বুঝতে পারছি। হুম, ধরে নাও তোমার এখানে একটা ফাংশন আছে ইন্টিজার অ্যাড ফাংশন। ঠিক আছে, ইন্টিজার অ্যাড নামক একটা ফাংশন আছে। এই ফাংশনটা কি করে, ওই যে একটু আগের মতো দুইটা ভেরিয়েবলকে রিসিভ করে, একটা দুইটা নাম্বারকে রিসিভ করবে। আমরা হচ্ছে তো যখন এই অ্যাড ফাংশনকে কল করব, আমরা অলওয়েজ দুইটা নাম্বার দিব, দুইটা নাম্বারকে সে রিসিভ করে সে কি করবে, আচ্ছা অ্যাড না দেই, মডিফাই দেই, ফাংশনটার নাম দিয়ে হচ্ছে মডিফাই নামক একটা ফাংশন আছে। এই মডিফাই ফাংশনকে কল করে আমরা যেটাই পাঠাই না কেন, ধরে নিচে একটা ভেরিয়েবলই পাঠাবো, সে ওইটাকে এক ঘর বাড়াই দিবে। ঠিক আছে, যদি আমি 10 পাঠাই, সে হচ্ছে 11 করে দিবে, এরকম ভাবে আমরা চিন্তা করতে পারি। ওকে, সো এইটাকে আমরা হচ্ছে এখানে রিসিভ করলাম ইন্টিজার এক্স আকারে। ঠিক আছে, আমরা এখানে ইন্টিজার না দিই, ভয়েড দিই, ভয়েড মডিফাই ইন্টিজার এক্স। এটার ভিতরে আমরা কি করলাম, এটার ভিতরে আমরা লিখলাম হচ্ছে লেটস সে এক্স ইকুয়াল এক্স প্লাস 10, অর্থাৎ এক্স এর যে মানই পাঠাই না কেন সেটা 10 ঘর বেড়ে যাবে। ওকে, এবং আমরা হচ্ছে এখানে এরকম ভাবে লিখছি ইন্টিজার মেইন নামক একটা ফাংশন আছে, মেইন নামক ফাংশন আছে, এবং মেইন নামক ফাংশনের ভিতরে আমরা লেটস সে হচ্ছে একটা এক্স নামক একটা ভেরিয়েবল নিছি, ইন্টিজার এক্স এক্স ইকুয়াল ধরে নিচ্ছে একবারে 10 দিয়ে দিই, এক্স ইকুয়াল 10 দিলাম, বা 10 না দিয়ে দুইটা 10 হয়ে গেল, সমস্যা 5 দিই। এবং এখানে আমি লিখতে চাচ্ছি যে মডিফাই এক্স। এরপরে লেটস সে আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি, যে এখানে প্রিন্টএফ
% d x। কিভাবে কাজটা হচ্ছে, কম্পাইলার অলওয়েজ কই আসে, মেইন ফাংশনে সবার প্রথমে আসে, মেইন ফাংশনে আসছে, মেইন ফাংশনে কি লেখা আছে, ইন্টিজার x = 5। সো মেমরিতে সে একটা জায়গা নেবে, সেই জায়গার নাম কি, সেই জায়গা নেবে, সেই জায়গার নাম হচ্ছে x, এবং সেই জায়গাতে রাখবে কত, 5 রাখবে। ঠিক আছে, ধরে নিচ্ছি এই যে x এর যে মেমরি অ্যাড্রেস সেটা ধরে নিচ্ছি 100 মেমরি অ্যাড্রেস, ফাইন। এরপর আমি কি করছি, পরের লাইনে কম্পাইলার এসে দেখবে মডিফাই নামক একটা ফাংশনকে কল করা আছে। মডিফাই নামক ফাংশনকে যখন কল করা আছে, সেটার ভিতরে আমরা কি পাঠাইছি, সেটার ভিতরে আমরা x কে পাঠাইছি। x মানে কি, এখানে x মানে কি এইটা নাকি এইটা, x মানে হচ্ছে অলওয়েজ এটার ভিতরকার ভ্যালুটাকে বোঝাচ্ছে, অর্থাৎ x মানে হচ্ছে 5। সো মডিফাই নামক ফাংশনে আমরা যেটা পাঠাইছি সেটার মান কত, 5, অর্থাৎ 5 পাঠাইছি। সো কম্পাইলার কি করবে, মডিফাই নামক ফাংশনের কাছে চলে যাবে। ঠিক আছে, এই যে মডিফাই নামক ফাংশন হচ্ছে এখানে আছে। সো কম্পাইলার জাস্ট এখানে চলে আসছে। ওই যে ওই সিনারিওটা, যে তুমি রেস্টুরেন্টে গেছো, যে বার্গার অর্ডার করছো, ওয়েটার আসছে, ওয়েটার বার্গারের অর্ডার নিয়ে সে কই চলে গেছে, বার্গার যে বানাইতে পারে তার কাছে চলে গেছে। সো মডিফাই নামক ফাংশনকে কল করছো, ওয়েটারকে কল করছো, তাকে ইনফরমেশন দিছো, সে এখন কই যাবে, মডিফাই যে করতে পারে তার কাছে যাবে। সো মডিফাই ফাংশন হচ্ছে এখানে, এখানে আসছে। আসার পরে তুমি তার কাছে কি দিয়ে পাঠাইছো, একটা ইনফরমেশন দিয়ে পাঠাইছো, ইনফরমেশনটা কি, 5। সেই 5 নিয়ে সে কই আসছে, এইখানে চলে আসছে। আসার পরে কি করবে, এই ইনফরমেশনটা তাকে পাস করে দিবে। ইনফরমেশনটা পাস করে দেওয়ার কারণে এখানে ইন্টিজার x এর ভিতরে কত চলে যাচ্ছে, 5 চলে যাচ্ছে। এখন এই ইন্টিজার x আর এই ইন্টিজার x কিন্তু আলাদা। এই যে এখানে যে x এর কাহিনী, এটা কিন্তু মেইন ফাংশনের x, আর এইখানে যে x টা আছে, এই x টা কিন্তু আলাদাভাবে আবার মেমরিতে জায়গা নিচ্ছে টেম্পোরারি। ঠিক আছে, সো এখানে একটা x নামক ভেরিয়েবল আছে, এটার ভিতরে কত স্টোর হয়ে যাচ্ছে, 5 স্টোর হয়ে যাচ্ছে। কম্পাইলার এটার ভিতরের লাইনে আসবে এবং এসে দেখবে x+10। x+10 মানে কত, x এর আগের যে মান ছিল সেটার সাথে 10 যোগ, অর্থাৎ x এর আগের মান ছিল 5, সেটার সাথে যদি আমি এখন 10 যোগ করি তাহলে হয়ে যাবে কত, 15। ঠিক আছে, সো x এর মান কত হয়ে গেল, 15 হয়ে গেল। এরপরে কম্পাইলার এখানে আসলো, এখানে এসে সে শেষ করে দিল। ঠিক আছে, শেষ করে দিয়ে সে আবার এখানে ব্যাক করলো। কারণ কি, এখানে কোনো কিছু রিটার্ন করবে না, অ্যান্সার হচ্ছে না। কারণ এখানে আমরা কি লিখে দিয়েছি, ভয়েড লিখে দিয়েছি। ভয়েড মানে তাকে কোনো কিছু রিটার্ন করতে হবে না, সে জাস্ট অর্ডার নেবে, ওইটা মেক করবে এবং সে যেখান থেকে কল করেছিল সেখানে ব্যাক করবে। সো এখানে আসছে। সো এর পরের লাইনে যখন আমি x কে প্রিন্ট করতে যাব এবং সে যখন এইখান থেকে মেইন ফাংশনে আবার ব্যাক করবে, ঠিক আছে, অর্থাৎ এই যে ফাংশনটা মডিফাই ফাংশন থেকে যখন সে মেইন ফাংশনে ব্যাক করবে, ব্যাক করার সাথে সাথে এই জায়গার যে x তৈরি হয়েছিল, x নামক যে জায়গাটা তৈরি হয়ে গেছিল, সবগুলা আবার ডিঅ্যালোকেট হয়ে যাবে, এগুলো সব ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, এগুলোর কোনো অস্তিত্ব আর থাকবে না এখান থেকে যখনই ব্যাক করবে এখানে। ওকে, সো আবার এখানে আমরা ব্যাক করলাম। সো এখন একটু খেয়াল করি তো, যে এইখানের ক্ষেত্রে মডিফাই যে x বলছিলাম, এখন যদি আমি এইখানে প্রিন্টএফ x কে যদি প্রিন্ট করতে যাই %d দ্বারা, তাহলে ax কাকে চেনে, ax অলওয়েজ a কে চেনে। এইটাকে কি কোনোভাবে আমরা চেঞ্জ করছি, আচ্ছা হচ্ছে না। সো আমরা এখানে আউটপুট কত আসবে, 5 আসবে। ঠিক আছে, সো আমরা মডিফাই করার জন্য পাঠালাম, বাট অ্যাকচুয়ালি মডিফাই হয় নাই। কারণ কি, কারণ আমরা এই ক্ষেত্রে ইনফরমেশন পাস করছি, এটাকে আমরা বলতেছি পাস বাই ভ্যালু। এই যে আমরা ইনফরমেশনটা পাস করছি না, এই প্রসেসটাকে বলি হচ্ছে আমরা পাস বাই ভ্যালু। সো পাস হবে পাস বাই ভ্যালু। অ্যাকচুয়ালি যদি তোমাকে করতে হয় তখন তোমাকে বাই রেফারেন্স। পাস বাই রেফারেন্স কনসেপ্টটা কি, এই ক্ষেত্রে তুমি কোনো ভ্যালুকে পাঠাবা না। ঠিক আছে, এই ক্ষেত্রে তুমি কোনো ভ্যালুকে পাঠাবা না, তুমি পাঠাবা কাকে, তুমি পাঠাবা হচ্ছে যেই জায়গাটাকে তুমি এডিট করতে চাচ্ছ, যেই লোকেশনটার যেইটাকে তুমি অ্যাকচুয়ালি এডিট করতে চাচ্ছ, সেইটার যে মেমোরি অ্যাড্রেস আছে সেইটাকে পাঠাবা। রেফারেন্স মানে কি, রেফারেন্স মানে হচ্ছে অ্যাড্রেস। সো তুমি আগেরবার এক্স কে পাঠাইছো, এবার তুমি এক্স কে পাঠাও না। এক্স কে না পাঠিয়ে তুমি একটা কাজ করো, জাস্ট এখানে এক্স কে না পাঠিয়ে অ্যাড্রেস অফ এক্স কে পাঠাও, অর্থাৎ এক্স এর যে অ্যাড্রেস আছে সেইটাকে পাঠাও। ঠিক আছে, এক্স এর অ্যাড্রেস কত, 100, এবং এক্স এর অ্যাড্রেস নিয়ে কম্পাইলার যখন এইখানে আসবে, এই ফাংশনটাতে আসবে, এই ফাংশনটাতে যখন আসবে, সে নিয়ে যাচ্ছে কাকে, এক্স এর অ্যাড্রেস কে। তার মানে এখানে রিসিভার হিসেবে কাকে থাকা উচিত বলো তো, ইন্টিজার এক্স থাকলে কি এবার হবে, একটা পয়েন্টার ভেরিয়েবল থাকা উচিত। ইয়েস, এখানে একটা পয়েন্টার ভেরিয়েবল থাকতে হবে, কারণ আমি এখানে পাঠাচ্ছি কাকে, আমরা এখানে পাঠাচ্ছি একটা অ্যাড্রেস কে, এবং এখানে একটা অ্যাড্রেস রিসিভ করে স্টোর করতে হইলে অ্যাড্রেস কে রিসিভ বা স্টোর করতে পারে শুধুমাত্র কারা, যারা পয়েন্টার, তারাই শুধু অ্যাড্রেস রিসিভ এবং স্টোর করতে পারে। বাট এখানে এক্স একটা নর্মাল ভেরিয়েবল, সো এক্স এখানে অ্যাড্রেসটাকে রিসিভও করতে পারবে না, স্টোরও করতে পারবে না। সো রিসিভ এবং স্টোর করতে হলে আমাদের এখানে কাকে লাগবে, একটা পয়েন্টার ভেরিয়েবল লাগবে। সো আমরা এখানে একটা পয়েন্টার ভেরিয়েবল বানাচ্ছি। সো এই যে ফাংশনে আমাদের কম্পাইলার চলে আসলো, এই ফাংশনের জন্য মেমোরিতে এখন একটা এক্স নামক জায়গা তৈরি হবে। এই জায়গাটা কি একটা পয়েন্টার, এই জায়গার ভিতরে আছে কি, এই জায়গার ভিতরে আমরা কত স্টোর করলাম, 100 স্টোর করলাম। এই 100টা কি, এই 100 হচ্ছে অন্য
একটা মেমোরি লোকেশনের অ্যাড্রেস, এই যে মেমোরি লোকেশন। এরপরে আমরা জাস্ট এটা বললাম x ইকুয়াল স্টার এক্স ইকুয়াল দাঁড়াও 1 মিনিট, স্টার এক্স মানে হচ্ছে এক্স এর যে কন্টেন্ট আছে এটা প্লাস 10, এখানে হচ্ছে আমরা কার ভিতরে স্টোর করতেছি স্টার এক্স। ওকে ফাইন, হ্যাঁ। সো এরপর আমরা লিখলাম স্টার এক্স ইকুয়াল স্টার এক্স প্লাস 10। এটার মানে কি? স্টার এক্স মানে কি? স্টার এক্স মানে হচ্ছে এক্স একটা কি পয়েন্টার। যখন আমি স্টার এক্স লিখতেছি, স্টার এক্স মানে আমরা বোঝাচ্ছি এই পয়েন্টারের ভিতরে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসের যে ভ্যালু আছে সেইটাকে আমরা বোঝাচ্ছি। অর্থাৎ তখন কম্পাইলার কাকে পয়েন্ট করতেছে? এই এক্স এর ভিতরে কত আছে? এক্স এর ভিতরে আছে হচ্ছে 100 মেমোরি লোকেশন কোথায়? 100 মেমোরি লোকেশনটা হচ্ছে এইখানে। সো কম্পাইলার কি করবে? 100 মেমোরি লোকেশনের যে ভ্যালু আছে সেই ভ্যালুটাকে তখন সে এখানে কাউন্ট করবে। সো স্টার এক্স মানে কি? স্টার এক্স মানে হচ্ছে আলটিমেটলি 5 প্লাস 10, 5 প্লাস 10 কত? কম্পাইলার অলওয়েজ ইকুয়াল সাইনের কোন পাশে আগে ইভ্যালুয়েট করবে? অলওয়েজ রাইট সাইডটা আগে ইভ্যালুয়েট করবে। রাইট সাইড ইভ্যালুয়েট করতে স্টার এক্স মানে কি? স্টার এক্স মানে হচ্ছে এক্স এর ভিতরে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেটাকে আমরা বোঝাচ্ছি। এখানে আছে কত? 5। সো এখানে 5 আমরা লিখলাম, 5 প্লাস 10 কত? 15। সো এখানে আমাদের 15, এই 15টা আমরা স্টোর করব কার ভিতরে? আমরা স্টোর করব হচ্ছে স্টার এক্স মানে হচ্ছে আবার এই জায়গাটাতে আমরা স্টোর করতেছি 5 এর জায়গায় 15। এরপরে আমরা আবার কোনো কিছু রিটার্ন করলাম না। রিটার্ন না করে আমরা যখন কম্পাইলার যখন দেখবে যে এরপরে কিছু এক্সিকিউট করা নাই, কম্পাইলার এই লাইনে আসবে। এই লাইনে আসা মানে কি? এই ফাংশনটার সকল কাজ শেষ। যখন এই ফাংশনের সকল কাজ শেষ করে সে আবার যখন রিটার্ন করবে যে এখান থেকে কল করেছিল, এখানে যখন রিটার্ন করবে সাথে সাথে এগুলো সব আবার কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে। এখন এইবার যদি ভ্যানিশও হয়ে যায় তাও কিন্তু আমরা দেখতেছি এইখানকার এক্স এর মান এডিট করে, অর্থাৎ এইখানকার এক্স এর মান মডিফাই করে সে ভ্যানিশ হয়ে গেছে। সো দ্যাট পরের লাইনে যখন তুমি প্রিন্টে %dx করতে যাবা তখন এখানে আউটপুটে তোমার 15 চলে আসবে। ওকে, এটাকে আমরা বলতেছি হচ্ছে এটাকে পাস বাই রেফারেন্স বা কল বাই রেফারেন্স। এটা অ্যাকচুয়ালি ঠিক আছে, কল বাই ভ্যালু আর হচ্ছে কল বাই রেফারেন্স, এই দুইটা টার্ম আছে আমাদের এখানে। সো তোমরা হচ্ছে এই সেমিস্টারে কল বাই রেফারেন্সের সাথে পরিচিত হবা আরো বেশি যে কিভাবে কল বাই রেফারেন্স হচ্ছে, কিভাবে রিটার্ন হচ্ছে, সবকিছু। কল বাই ভ্যালু তেমন থাকবে না। সো এই তো মোটামুটি ক্লিয়ার এটা। জি ভাই, বুঝতে পারছি। এখানে হচ্ছে কনসেপ্ট একটু ক্লিয়ার রাখা উচিত পয়েন্টারের অন্তত, এবং পয়েন্টার এবং ফাংশনের যে ফিউশন এখানে অনেকে হচ্ছে গুলাই ফেলো, এই জিনিসটা যেন না হয়। ওকে, এটার উপরে হচ্ছে একটা ভিডিও আছে আমার, এটাও দেখে রাখতে পারো। সো মানে হচ্ছে জাস্ট এটাই আগের বার হচ্ছে আগের যে ব্যাচের ক্লাস নিচ্ছিলাম তখন হচ্ছে ক্লাসটা লেন্দি হয়ে গেছিল, তখন ওদের হচ্ছে একটা প্রি রেকর্ডেড ক্লাস দিছিলাম। 1 মিনিট দেখাচ্ছি ওইটা। প্লেলিস্ট, data structure, compiler design data structure। data structure এ তোমরা হচ্ছে এখান থেকে structures in C programming এটা দেখে নিবা, ঠিক আছে? স্ট্রাকচারটা আমি এখানে বুঝাই দিছি, আজকে স্ট্রাকচার বোঝানোর কথা ছিল বাট মোটামুটি অনেক সময় হয়ে গেছে। স্ট্রাকচারটা আমি হচ্ছে দেখে নিবা। হ্যাঁ, শিফাত আহমেদ বলবা? জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল ভাই, এখানে যদি আমি ভয়েড ইউজ না করে ইন্টিজার ইউজ করি পাশে, মানে শেষে ফাংশনটা শেষে যদি রিটার্ন এক্স দিয়ে দেই তখন এটা কেমন আসবে? মানে এখানে রিটার্ন যদি দেখো বুঝতে পারছি। দেখো তুমি হচ্ছে বলতেছো যে এখানে মডিফাই নামক একটা ফাংশন নিছো, মডিফাই নামক ফাংশনের এখানে ইন্টিজার দিছো, এখানে কিছু একটা রিসিভ করবা, এখানে কাজ করবা, কাজ করে এখানে হচ্ছে রিটার্ন করবা, আর এখানে মেইন ফাংশন তোমার ইন্টিজার মেইন ফাংশন। দেখো কথা হচ্ছে যে ফাংশনটা রিটার্ন করতে পারে, ঠিক আছে, এই ফাংশনটা থেকে তুমি বুঝতেছো যে এই ফাংশন একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, তাই না? এটা তো তুমি বুঝতেই পারতেছো। সো আমি যখন এখান থেকে কল করব, কোনো কিছু রিটার্ন করলে আমার কাছে একবার সিম্পল কথা, যদি তুমি একটা কিছু কল করছো, কল করে তুমি জানো যে কিছু একটা রিটার্ন হবে, রিটার্ন করলে তো এই জিনিসটাকে ক্যাচ করতে হবে না, স্টোর করতে হবে না, তাই না? সো এইটাই যদি তোমাকে আমি এইভাবে দেখে সেম জিনিসটাকে এইভাবে দেখে দাঁড়াই, আমি এখানে লিখলাম হচ্ছে ইন্টিজার x ইকুয়াল 10, তার মানে x নামক একটা জায়গা তৈরি হলো, সেই জায়গাতে 10 আসলো। আচ্ছা নিচে লিখি, এটা হচ্ছে মেইন ফাংশনের আন্ডারে এই মেমোরি গুলো অ্যালোকেট হচ্ছে, x নামক একটা জায়গা তৈরি হলো, সেই জায়গাতে 10 গেল। ফাইন, এরপর আমি জাস্ট কি করলাম, আমরা হচ্ছে মডিফাই নামক ফাংশনকে কল করলাম, মডিফাই ফাংশনকে কল করলাম এবং এইখানে হচ্ছে আমরা x কে পাস করে দিলাম, ঠিক আছে? বাট কথা হচ্ছে যে এইভাবে লিখে তুমি ধরো না বাকি সবকিছু কাজ ঠিক করছো, বাট এইভাবে লিখলে তোমার এটা আগের বার যেরকম আমরা এইভাবে লিখে ইরোড দেয় নাই, বাট রাইট নাও এটা করলে ইরোড দিবে।
কারণটা কি? কারণ এই যে মডিফাই ফাংশনটাকে যে তুমি কল করছো, মডিফাই ফাংশনের বৈশিষ্ট্য কি? মডিফাই ফাংশনের বৈশিষ্ট্য সে অলওয়েজ একটা ভ্যালু রিটার্ন করবে তোমার কাছে, ঠিক আছে? একটা ভ্যালু তুমি যখনই মডিফাই ফাংশনকে কল করবা অলওয়েজ তোমার কাছে একটা ভ্যালু রিটার্ন করবে, ঠিক আছে? কিরকম ভ্যালু? ইন্টিজার ভ্যালু, একটা ইন্টিজার ভ্যালু সে মাস্ট রিটার্ন করবে। এবং কোনো কিছু রিটার্ন যদি তোমার কাছে করা হয় তাহলে তোমাকে মাস্ট ওইটাকে রিসিভ করতে হবে, ঠিক আছে? রিসিভ করে রাখবা কোথায়, ঠিক আছে? তুমি হচ্ছে ধরে নাও অন্য একটা যে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারো, বা এই ক্ষেত্রে এক্স এর ভিতরেও রাখতে পারো, এক্স ইকুয়াল মডিফাই অফ এক্স। তাহলে এখন যদি এটা আবার রিক্যালকুলেট করো তাহলে কি হচ্ছে, মডিফাই নামক একটা ফাংশনকে কল করছো, মানে কম্পাইলার সর্বপ্রথম মেইন ফাংশনে আসলো, এরপর ইন্টিজার x ইকুয়াল 10 লিখলো, অর্থাৎ মেমরিতে একটা জায়গা তৈরি হয়ে গেল, সেই জায়গায় 10 দিলা। তারপরে এখানে পরের লাইনে কম্পাইলার আসলো, এখানে আসার পরে এখানে x ইকুয়াল মডিফাই অফ x লেখা আছে, বাট এইটা দ্বারা কম্পাইলার আগে কোন সাইড কাজ করবে? ইকুয়াল সাইনের অলওয়েজ এই পার্টটা সে আগে কাজ করবে, এই পার্টটা আগে ইভালুয়েট করবে। যেহেতু এই পার্টটাকে সে আগে ইভালুয়েট করবে, সো দ্যাট মডিফাই নামক ফাংশনের কাছে সে চলে যাবে। মডিফাই নামক ফাংশন আছে এখানে, এখানে সে চলে আসছে, সাথে করে নিয়ে আসছে কাকে? এক্স কে। সো এক্স কে এখানে একজন রিসিভ করবে, ইন্টিজার এক্স বা ইন্টিজার এ অথবা বি, ডাজন্ট ম্যাটার। ওকে, সো মডিফাই ফাংশনের আন্ডারে যদি তুমি এখানে মেমরিটা আঁকাও, মেমরি ডায়াগ্রাম যদি আঁকাও, মডিফাই ফাংশনের আন্ডারে তুমি যদি ধরো এখানে এর ভিতরে এটাকে স্টোর করতেছো, এখানে আরেকটা ভেরিয়েবল তৈরি হয়ে গেল এ, সেটার ভিতরে স্টোর হচ্ছে কত? এক্স এর কোন ভ্যালু পাঠাইছো? 10 পাঠাইছো, তাহলে এর ভিতরে স্টোর হচ্ছে 10। এরপরে তুমি এখানে লিখছো যে হ্যাঁ, যে a ইকুয়াল a প্লাস 10। ওকে, a ইকুয়াল a প্লাস 10, এরপরে লিখছো রিটার্ন a। a ইকুয়াল a প্লাস 10 মানে কি? a ইকুয়াল a প্লাস 10 মানে হচ্ছে এর ভিতরে কত আছে? 10, 10 প্লাস 10 মানে হচ্ছে 20, সেটা আবার স্টোর করতেছো কার ভিতরে? এই a এর ভিতরে। তাহলে a এটার মানে হচ্ছে এখানে স্টোর হয়ে গেল কত? a এর মান হয়ে গেল 20। ফাইন, এর পরের লাইনে যখন কম্পাইলার আসবে কি লেখা আছে? রিটার্ন a। রিটার্ন a মানে কি? কম্পাইলার এই লাস্ট লাইনে চলে আসছে, অর্থাৎ রিটার্ন করতে বলতেছে। কই রিটার্ন করবা তুমি? রিটার্ন কই করতে হয়? যে এখান থেকে কল করা হয়, এই ফাংশনটাকে কল করছিলা কই থেকে? এইখান থেকে। সো এই রিটার্ন এটা কই যাবে? এখানে চলে আসবে। সো রিটার্ন এ মানে কি? এর মান হচ্ছে 20। সো কম্পাইলার জাস্ট এই 20টাকে নিয়ে সে এখানে কল ব্যাক করবে। সো কম্পাইলার যখনই যে মাত্র মডিফাই ফাংশনটাকে লিভ করবে, সাথে সাথে মডিফাই ফাংশনের আন্ডারে যে মেমরিগুলো অ্যালোকেট হয়েছিল সবগুলো ডিঅ্যালোকেট হয়ে যাবে। সো এগুলো মেমরি সবগুলো ভ্যানিশ হয়ে গেল। সো রিটার্ন এর কারণে কম্পাইলার এখন এই জায়গায় চলে আসছে। মডিফাই অফ এক্স, এই পুরাটার মান কত? এখন মডিফাই অফ এক্স, এই পুরাটা ফাংশন কলের কারণে আমরা একটা ভ্যালু রিটার্ন পাইছি। ভ্যালুটা কত? 20। সো তখন আমাদের এই 20টা আমাদের এখানে আছে, এবং এই 20 স্টোর হচ্ছে কোথায়? এক্স এর ভিতরে। পরবর্তী লাইনে যদি তুমি প্রিন্টএফ তুমি হচ্ছে যে এক্স কে যদি প্রিন্ট করো, তখন হচ্ছে তুমি মডিফাইড ভ্যালু 20 আউটপুট হিসেবে পাবা। ক্লিয়ার এটা? এই যে এক্স এর ভিতরে তখন যে 20 আসবে, 20টা তখন এখানে স্টোর হয়ে যাবে, ঠিক আছে? সো এইটাই। সো এরকম না যে হচ্ছে তোমাকে সবগুলো যে পাস বাই কল বাই রেফারেন্সই করতে হবে, বাট কল বাই রেফারেন্সের কনসেপ্টে যদি তুমি করো, জিনিসটা আরো এফিশিয়েন্ট হয়, মেমরি হচ্ছে ম্যানেজ করা যায়, ঠিক আছে? বাট এখানে দেখো বারবার হচ্ছে যে তুমি একটা ফাংশনকে কল করলা, ফাংশনটা আবার তোমাকে হচ্ছে আলাদা আলাদা হচ্ছে প্যারা দিবে যে এইগুলাতে মেমরি অ্যালোকেট হবে, ডিঅ্যালোকেট হবে। সো দরকার নেই। সো তুমি হচ্ছে একটু পাস বাই রেফারেন্সে এগুলা কাজগুলো করার চেষ্টা করবা। সামনের দিকে যখন লিঙ্কড লিস্ট শিখবা, তখন হচ্ছে বারবার এগুলা জিনিস আসবে তোমাদের। এখান থেকে কারো কোনো কোশ্চেন আছে? সো এখানে তোমাদের হচ্ছে লিঙ্ক লিস্টের একটা ইয়ে দেখাচ্ছি। সো এই যে দেখো, এগুলো এক একটা ফাংশন। এই ফাংশনগুলো অলওয়েজ কি রিসিভ করবে? এই যে দেখো, সবসময় তখন আমরা হচ্ছে লিঙ্ক লিস্ট যখন করব, তখন আমরা এই পয়েন্টারের থ্রুতে করব। এখানে ডাবল পয়েন্টারের কনসেপ্ট চলে আসবে তখন, ঠিক আছে? এবং ডাইনামিক মেমরি অ্যালোকেশনের ক্ষেত্রে তোমার হচ্ছে স্ট্যাটিক এর মতো কাহিনী হয় না। ডাইনামিক মেমরি অ্যালোকেশনের সময় আমাদের হচ্ছে যে পয়েন্টারের থ্রুতে হচ্ছে ভ্যালুগুলোকে রিসিভ করি, ঠিক আছে? আমাদের হচ্ছে এখানে এই যে এইভাবে আমরা তখন হচ্ছে এক একটা ভ্যালু রিসিভ করি। এই কনসেপ্টটা একটু দেখে নিবা। এটার ভিডিও হচ্ছে যে এটা স্ট্রাকচার, ঠিক আছে? স্ট্রাকচার ইন সি প্রোগ্রামে, এটা একটু দেখে নিও। প্রথমে এখানে হচ্ছে স্ট্রাকচার ইন সি প্রোগ্রামিং, মানে সি এর স্ট্রাকচারটা বলা আছে। পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা হচ্ছে লিঙ্ক লিস্টের স্ট্রাকচার কিভাবে তৈরি করতে হয়, লিঙ্ক লিস্টের নোট কিভাবে তৈরি করতে হয়, সেগুলো দেখবো, সমস্যা নেই। বাট পরবর্তী ক্লাসের আগে এই স্ট্রাকচারের ক্লাসটা দেখে আসবা। যদি সমস্যা থাকে দেন হচ্ছে ওই ক্লাসের আগে আমরা এটা কভার করে দেন হচ্ছে সামনে আগাবো। ওকে, সো মোটামুটি এই তো আমাদের স্ট্রাকচার পড়লে আমাদের এই যে মোটামুটি শেষ হয়ে যায়। তো স্ট্রাকচার আর সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার ওই 20 মিনিটের ভিডিওতে পুরোটা এক্সপ্লেইন করা আছে, এটা একটু দেখে নিও তোমরা। বাট আশা করতেছি যে পয়েন্টারের কনসেপ্টটা বুঝতে পারছো। যদি পয়েন্টারের কনসেপ্ট বা ফাংশনের কনসেপ্ট এখনো হচ্ছে ঘোলাটে থাকে, জানাতে পারো।
ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, অথবা হচ্ছে যে আমাদের হচ্ছে রেকর্ডেড ভিডিও যেটা আছে এটা দেখে নিতে পারো পরবর্তীতে। এনি কোশ্চেন? ওকে, কোনো কোশ্চেন না থাকলে আমরা আজকে শেষ করতে পারি। এন্ড যারা হচ্ছে রেজিস্ট্রেশন করতে চাও, সো তারা হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারো। এখানে হচ্ছে যে আমাদের কোই ফর্ম গেল, এখানে ফর্ম আছে, সো এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারো। রাইট নাও হচ্ছে 1350 বা এরকম একটা অ্যামাউন্ট দিয়ে আছে, বাট হচ্ছে আমাদের ক্লাস শুরু হচ্ছে সম্ভবত শনিবার থেকে 17 তারিখ থেকে। এরপর হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে ডিসকাউন্টেড অফার 20% ডিসকাউন্টেড আছে এখন, ওইটার পরে হচ্ছে ইয়েটা চলে যাবে আর কি। তো এটা করতে পারো তোমরা। আর যারা হচ্ছে আরেকটু বেশি মেমোরি ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে চাচ্ছ, তাদের জন্য আমার স্ট্রংলি রিকমেন্ডেড, মানে বিষয়টা হচ্ছে যে এই সাবজেক্টটা আমার মনে হয় যে আরেকটু আগে দেওয়া উচিত ছিল, যে সাবজেক্টটা আমরা হচ্ছে লাস্ট সেমিস্টার সম্ভবত পড়ছি, মাইক্রো প্রসেসর এন্ড মাইক্রো কন্ট্রোলার। ঠিক আছে, যে এই প্লেলিস্টটা হচ্ছে তোমরা একটু দেখার চেষ্টা করো। ঠিক আছে, মানে এটার জন্য আলাদা করে প্রিরিকুইজিট নলেজ দরকার নাই। ঠিক আছে, জাস্ট এটা যদি তুমি জানো, দেখবে যে অনেক কিছু তোমার হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট থেকে অনেক কিছু সলভ হয়ে, মানে হচ্ছে তোমার ক্লিয়ার হয়ে গেছে। অন্তত প্রথম 3টা ভিডিও দেখলে বুঝতে পারবা যে কিভাবে প্রসেসর কাজ করতেছে, কিভাবে ইন্টারনালি ভেরিয়েবল গুলোর জন্য মেমোরি অ্যালোকেট করা হচ্ছে, কিভাবে সিপিইউ ওই জায়গা থেকে ওই স্পেসিফিক মেমোরি অ্যাড্রেস থেকে জায়গা থেকে ডেটা নিয়ে আসতেছে, এই জিনিসগুলো একবারে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আই থিঙ্ক এটা তোমাদের জন্য হচ্ছে বেটার, যদি সময় থাকে অন্তত প্রথম 3টা বা 4টা ভিডিও একটু দেখে নিও। ওকে, আর 4 নম্বর ভিডিও লাগবে না, প্রথম 3টা দেখলে হবে। এন্ড এরপর হচ্ছে যে অ্যাসেম্বলি কোডের একটা ভিডিও আছে 1 ঘন্টা 28 মিনিটের, এটা দেখলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবা। এই তো তোমাদের হচ্ছে একটা ইয়া। সো কোনো কোশ্চেন? হ্যাঁ শেফাত বলো। আচ্ছা, ভাই আমাদের লিঙ্ক লিস্টের বিষয়ে একটা প্রশ্ন ছিল ভাই। লিঙ্ক লিস্টের মধ্যে সি প্লাস প্লাস এর ক্ষেত্রে যেমন আমাদের ক্লাস ডিক্লেয়ার করতে হয়, আবার এখানে প্রাইভেট পাবলিকের বিষয় আছে। তো এখানে সি প্রোগ্রামের ক্ষেত্রে কি আমাদের স্ট্রাকচার ডিক্লেয়ার করে করতে হয়, মানে লিঙ্ক লিস্টের বিষয়গুলো, মানে লিঙ্ক লিস্ট টপিক? ইয়েস, লিঙ্ক লিস্টে ওই যে গতকালকে আমি বলছিলাম না, অ্যারের একটা ড্রব্যাক বলছিলাম গতকালকে, যে অ্যারেতে অলওয়েজ তোমাকে সেম ডেটা টাইপ নিয়ে কাজ করতে হয়, তাই না? সো এটা একটা ড্রব্যাক। সো লিঙ্ক লিস্টে তোমাকে ওই যে মাল্টিপল ডেটা টাইপকে একত্র করে কাজ করার সুবিধা দেওয়া হয়। সো মাল্টিপল ডেটা টাইপকে একত্র করবা কিভাবে? স্ট্রাকচারের থ্রুতে। স্ট্রাকচার তোমাকে এই ফ্লেক্সিবিলিটিটা দিয়ে থাকে, যে ফ্লেক্সিবিলিটিটাকে ইউজ করে তুমি ইজিলি মাল্টিপল ডেটা টাইপকে একত্রিত করে কাজ করতে পারবা। এবং সি প্রোগ্রামিং যেহেতু এই যে বলছি একবারে হার্ডওয়্যারের কাছাকাছি একটা ল্যাঙ্গুয়েজ মোটামুটি ধরা যায়, সো ওই ক্ষেত্রে তোমাকে স্ট্রাকচার ভালো মতো ডিক্লেয়ার করে কাজটা করতে হবে। ভাই তখন আমরা পাবলিক আর প্রাইভেটের বিষয়গুলো কিভাবে ইয়া করব, মানে সি প্রোগ্রামের ক্ষেত্রে? সি প্লাস প্লাসে তুমি ওই যে ওপি এর কনসেপ্টের কথা বলতেছো কি? না ভাই, বলছিলাম মানে সি প্রোগ্রামের ক্ষেত্রে যখন আমরা মানে লিঙ্ক লিস্ট গুলো পড়বো, তখন যেমন সি প্লাস প্লাস এ প্রাইভেট এবং পাবলিকে যেমন অনেকগুলো ফাংশন ডিক্লেয়ার করা যায়, তো এখানে কি আমরা সি প্রোগ্রামের ক্ষেত্রে কি প্রাইভেট পাবলিকের বিষয়গুলো কিভাবে মানে করা যেতে পারে? না, ওই সি প্রোগ্রামিং এ প্রাইভেট পাবলিক ওইরকম কিছু নাই। ঠিক আছে, আচ্ছা, বুঝতে পারছি। সি প্রোগ্রামিং এ ওপি কনসেপ্টে নাই, সি প্লাস প্লাস এ ওপি ইমপ্লিমেন্ট করা যায়। তুমি যেটা বলতেছো ওফুল, এটা ওপি মানে যে ডেটা রেস্ট্রিকশন এনক্যাপসুলেশনের মধ্যে যায়। তো সি প্রোগ্রামিং এ এরকম কোনো প্যারা নাই। ঠিক আছে, জাস্ট নরমাল স্ট্রাকচার ডিক্লেয়ার করে তোমাকে কাজ করতে হবে। সো আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের অলওয়েজ 2 মার্কসের জন্য মোটামুটি আমি যদি 20টা কোশ্চেন দেখি, 20টার মধ্যে 15টা কোশ্চেনই হচ্ছে একটা কোশ্চেন থাকে 2 মার্কস বা 3 মার্কসের, সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার কি তুমি ডিসক্রাইব করো। ঠিক আছে, তো সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচারের কনসেপ্টটা একটু ক্লিয়ার রাখো। ঠিক আছে, এবং এটা হচ্ছে ইন্টারভিউয়ারদের হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কি বলে এটাকে ফেভারিট একটা কোশ্চেন, যে সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার, তারপর রিকারশন। হ্যাঁ, রিকারশনের কনসেপ্ট গুলো যদি পসিবল হয় দেখো, যদি এই সেমিস্টারে পাবা না আগামী সেমিস্টারে পাবা, লাস্ট সেমিস্টারে পড়ে আসছো রিকারশন। সো এগুলো একটু মনে রাখার চেষ্টা করো। আর কোনো সমস্যা আছে কারো? ওকে, সমস্যা না থাকলে আমরা শেষ করতে পারি। আগামীকালকে হচ্ছে আমরা লিঙ্ক লিস্ট শুরু করব, মানে লিঙ্ক লিস্টের স্ট্রাকচারের ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি একটু পরে, লিঙ্ক সবাই দেখে নিবে ওইটা। তো আগামীকালকে হচ্ছে মোটামুটি আমরা স্ট্রাকচার শেষ করে আমরা হচ্ছে লিঙ্ক লিস্টে সুইচ করব, কিভাবে লিঙ্ক লিস্ট তৈরি করতে হয়, ম্যানুয়ালি কিভাবে তৈরি করতে হয় এগুলা। আবার আরেকটা ইয়ে আছে, এখানে কাহিনী আছে যে অনেক টিচার হচ্ছে ম্যানুয়াল লিঙ্ক লিস্ট কে হচ্ছে প্রেফার করে, অনেকে ফাংশন ছাড়া প্রেফার করে না। ঠিক আছে, তো আমরা হচ্ছে ফাংশনের দিকেই সম্ভবত ড্রাইভ করব, কারণ হচ্ছে ফাংশন জিনিসটা সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেড,
ফাংশনের থ্রুতে কাজগুলো করলে এফিশিয়েন্ট হয়। এন্ড তুমি যদি নাম্বারের জন্য করো দেন হচ্ছে তুমি যে কোনো একটা করতে পারো, ডাজন্ট ম্যাটার। বাট আই থিঙ্ক ফাংশনেরটা বুঝলে তুমি যে কোনোটা করতে পারবা, ঠিক আছে, যে ফাংশন থ্রুতে কিভাবে জিনিসগুলো করতে হয়। এবং যারা হচ্ছে লিঙ্ক লিস্ট এক্সপ্লোর করতেছো তারা হচ্ছে অলওয়েজ 3টা কেস দেখবা, ঠিক আছে। সিঙ্গলি মানে সর্বপ্রথম লিঙ্ক লিস্ট দেখবা। লিঙ্ক লিস্টের আবার হচ্ছে 2টা টাইপ থেকে সবসময় কোশ্চেন আসে, একটা হচ্ছে সিঙ্গল লিঙ্ক লিস্ট আর একটা হচ্ছে ডাবল লিঙ্ক লিস্ট, ঠিক আছে। সিঙ্গল লিঙ্ক লিস্ট থেকে তোমাকে 3টা জিনিস দেখতে হবে, ঠিক আছে। একটা হচ্ছে ইনসারশন, একটা হচ্ছে ডিলিশন আর একটা হচ্ছে সার্চ, ঠিক আছে। ইনসারশনের ক্ষেত্রে তোমাকে আবার 3টা জিনিস দেখতে হবে। ইনসারশন কিভাবে একটা লিস্টের শুরুতে কিভাবে ইনসার্ট করতে হয় সেটা দেখতে হবে। একটি স্পেসিফিক পজিশনে আমি বললাম যে হচ্ছে 2 নাম্বার পজিশনে নতুন কিছু ইনসার্ট করো, 3 নাম্বারে নতুন কিছু ইনসার্ট করো। সো স্পেসিফিক পজিশনে কিভাবে ইনসার্ট করতে হয় সেটা দেখতে হবে। আবার 3 নাম্বার পজিশনে মানে লাস্ট বা এন্ডে কিভাবে ইনসার্ট করতে হয় সেটা দেখতে হবে। অর্থাৎ ইনসারশন এট বিগিনিং, ইনসারশন এট স্পেসিফিক পজিশন, ইনসারশন এট এন্ড। সো ইনসারশনের ক্ষেত্রে 3টা অপারেশন আছে, 3টা দেখতে হবে। ডিলিশনের ক্ষেত্রেও সেম, যে একবারে ফার্স্টের নোট ডিলিট করার সময় কিভাবে কোড লিখতে হবে। স্পেসিফিক পজিশন যদি তোমাকে বলি যে 3 নাম্বার নোটটাকে ডিলিট করো তখন কিভাবে করতে হবে, এবং একবারে লাস্টের নোট কিভাবে ডিলিট করতে হয় সেটাও দেখতে হবে। সো ডিলিটের ক্ষেত্রে এই 3টা কেসই থাকতেছে। সার্চের ক্ষেত্রে আমি যদি তোমাকে বলি যে এই স্পেসিফিক একটা নোডের মান দিয়ে দিলাম, বললাম যে এই যে নোডে আইডি ইকুয়াল 10 আছে সেই নোডে যে 10টাকে মডিফাই করে 11 করে দাও, ঠিক আছে, এরকম একটা কিছু বললাম। সো এটাও তোমাকে পারতে হবে। সো এই 3টা অপারেশন সিঙ্গল লিঙ্ক লিস্টের ক্ষেত্রে। এই পাশে যা যা বললাম সবকিছু ডাবল লিঙ্ক লিস্টের ক্ষেত্রে তোমাকে দেখতে হবে। ডাবল লিঙ্ক লিস্টে কিভাবে ইনসার্ট করতে হয়, ডিলিট করতে হয়, সার্চ করতে হয়। ডাবল লিঙ্ক লিস্টে ইনসার্ট করলে বিগিনিং এ কেমনে ইনসার্ট করতে হয়, স্পেসিফিক পজিশনে কেমনে করতে হয়, এন্ডে কেমনে করতে হয় সেগুলো। সো লিঙ্ক লিস্টের এই পুরো জিনিসটা তোমার দরকার আছে, ঠিক আছে। এই পুরোটা করতে তোমার মোটামুটি ভালো একটা সময় ব্যয় করতে হবে। এটা যদি তুমি ভালো মতো পেরে যাও দেন হচ্ছে যে বললাম স্টেপ করতে তোমার 1 দিন বা 2 দিন লাগবে, কিউ করতে 1 দিন বা 2 দিন লাগবে, তাহলে তুমি হচ্ছে মিড টার্মের জন্য রেডি। ওকে, সো এই ইয়াটা ফলো করতে পারো, এই স্ট্রাকচারটা তোমরা ফলো করতে পারো। ওকে, তাহলে আমরা শেষ করি। দেখা হচ্ছে আগামীকালকে। আল্লাহ হাফেজ। আর যারা রেকর্ড করছে আমাকে একটু কাইন্ডলি ইনবক্সে রেকর্ডটা দিয়ে দিও। আল্লাহ হাফেজ।